হ্যালো। হ্যাঁ মা, বলো। শোন রে বাবা, এই বয়সে নিজের বাপকে বিদেশ পাঠিয়ে বাপের ইনকামের টাকায় ভালোই তো দেশ বিদেশে মাস্তি করে বেড়াচ্ছিস, মজা করে বেড়াচ্ছিস, ভালো, খুব ভালো লাগতেছে না? এদিকে মায়ের খেয়াল খুশি কি একবার রাখছিস যে আমি কি হালে আছি? হ্যাঁ, তোকে এবার বাড়ি আস, তোকে বিয়ে শাদী দিয়ে দেবো। তুই খুব শয়তান হয়ে গেছিস। শোন, তোর বান্ধবীর বাপ আমার কাছে এসে একটা বিচার দিছে, তোর বান্ধবীর সঙ্গে তোর কি হয়েছে, কি করছিস তুই? হ্যাঁ, মা, আমি ওর সঙ্গে যেটা করতে যাই ধরা খাইছিলাম, এটা তো বিচার একবার হয়ে গেছে, আবার তোমার কাছে আসছে কেন? তুই বুঝিস না? একটা হ্যান্ডসাম ছেলে দেখলে মেয়ের বাপের মাথা ঠিক থাকে, তুই বল। তোর সঙ্গে মনে হয় ওর সম্বন্ধ নিয়ে আসছি, বিয়ে শাদী দেবে। হ্যাঁ, বললেই হইলো বিয়ে শাদী দেবে, জবর এখন কথা পাইছে। আমার যতটুকু দরকার ছিল আমার হয়ে গেছে, ব্যাস আমি সরে পড়ছি। এখন ওরে আর আমি চিনি না। ওর বলে দিও আমার বাসায় টাসায় যেন আসে না, আমি কিন্তু পরে ওই হয়ে ঝামেলা পাকিয়ে যাবে কিন্তু। এই, মেয়েটা এসে বলতেছে তুই নাকি সন্তানের বাবা হতে যাচ্ছিস। দেখো মা, এটা 100% মিথ্যা কথা। এই সমস্ত কথায় তুমি কান দিও না। আচ্ছা শোন, তোর ওর কাছে যে ফসল বলতে হবে কেন? তোর মা নেই? হ্যাঁ, তোর মা, মায়ের পেটে দিতে পারিস না? তোর মা, তোর বাপ বিদেশ চলে গেছে আর নিজে তোর ভালোই এই এই মেয়ের সাথে, ওই বন্ধুর সাথে এখানে ওখানে এটা ওটা করে বেড়াচ্ছিস, ভালোই তো করে বেড়াচ্ছিস। তো এই সমস্ত করতে তোর বান্ধবীর কাছে যাওয়া লাগবে কেন? আমি নেই, আমার কাছে এই সমস্ত করতে পারিস না? আমারও তো লাগবে। এইসব বলো কি মা? তার মানে আমি তোমাকে, কি বলো এইসব? আচ্ছা, এটা অবাক হওয়ারই বা কি আছে তুই বল। কারণ দেখ, তোর বাবার 2টা বছর বিদেশ আছে, আর তোর মতো এরকম একটা জোয়ান মুদ্রা ছেলে থাকতে তোর মায়ের এত কষ্ট। তুই কি করে এটা মেনে নিস বাবা, তুই বলতো। তুই ওই মেয়ের পেটে এটা করতে যাস, ওই মেয়ের সঙ্গে এটা করতে যাস, অমুকের বাপে দরবার নিয়ে আসে, বেচার নিয়ে আসে। তুই ওখানে যাস বন্ধু বান্ধবের সঙ্গে অগাধ টাকা পয়সা খরচ করছিস, অনেক বিলাসটা করে বেড়াচ্ছিস, কিন্তু তো আমি কি করছি তাই বল। আমারও তো কোনো কিছু দরকার হয়, তুই কি এদিকে খেয়াল করছিস? তোর মাই কি কম? তোর মা তো সুন্দরী, জোয়ার মধ্যে কোনো অংশ কোনো কিছুতে কম না। তাহলে তোর বাইরে যা এই সমস্ত করা লাগবে কেন? তাহলে মা, তুমি বলে দাও আমি কি করব। তুই কি করবি মানে, তুই কি এখনো বুঝিস না? আমি কি তোকে এখনো আমার কথা ভেঙে চুরে এত কিছু বললাম, তারপরেও বুঝিস না যে তুই কি করবি? কিন্তু মা, বুঝলাম, কিন্তু এইটা করতে যায় যদি তোমার পেটে কোনো কিছু মানে হয় টয়, তাহলে তখন কি করবা তুমি? বাবার কাছে কি জবাব দিবা? ওরে বাবা, তোর বাবার কাছে সেটা যা বলা লাগে, যা করতে হয়, এটা আমি ম্যানেজ করব। এই দায়িত্বটা তোর না। তুই শুধু তোর বাবা যতদিন বাইরে থেকে না আসে, আমি এতদিন দেখ অনাহারে আছে, আমাকে তোর চালাতে হবে। কি করে চালাবি, কি করে কি করবি, এটা আমি জানি না, এটা তুই বুঝিস। তুই আমাকে এখন থেকে ওই ঠিকঠাক মতো এটা দে। দেখ, বাইরে কোনো মেয়ের কাছে যাবি না, কোনো মেয়ের বিচারও আমি নিতে পারবো না। আর কোনো মেয়ের বাপ যাতে এসে আমার কাছে না বলে যে তোমার ছেলে আমার মেয়েকে এরকম করছে, বা তার পেটে এরকম সমস্যা, বা এটা আছে, এই সমস্ত যেন কথা না বলে। তুই এখন থেকে মানে যা কিছু করতে হয় আমার সঙ্গে কর। তুই নাকি এত পারদর্শী হয়েছিস, কিসের এত ইয়ে হয়েছিস যে মানুষের ঘরে যায় এই সমস্ত করছিস? আমি থাকতে আমাকে তোর ভাল লাগে না? আমি কি ওই সমস্ত মেয়ের চেয়ে কম তুই বল? তাহলে ওখানে যাবি কেন তুই? এটা তো আমার মাথায় আসে না রে বাবা। তাহলে আমি বাইরে এসব ছেড়ে দেবো? তোমাকেই করতে হবে? হ্যাঁ, আমার কথা ওইটাই, আমাকেই তোর করতে হবে। তুই বাইরের জগৎ থেকে একদম বেরিয়ে আই, মানে বাইরে তোর কোনো কিচ্ছু দরকার নেই। তোর যখন যেটা করতে হয় সেটা আমার সঙ্গে তুই করবি। এই কথা, তাহলে বাইরে কোনো বিচার আচারও আসবে না। আর তোর মারও হবে। তোর মা একটু সুখে থাক, ভালোভাবে দিনকাল যাক, তোর মায়ের ইজ্জত বজায় থাক, মান সম্মান বজায় থাক, এটা তুই চাস না? দেখ, আমি যদি আজকে তোর কোনো চাচার সাথে অথবা আমার কোনো আত্মীয় স্বজন কারোর সাথে যদি গোপনে আমি এটা করতাম, অথবা মানিজ্যত যাইতো, তাহলে কি তোর ধারে পড়তো না এটা? তুই আমার সন্তান না, বল? তাহলে এইটা করবো কেন? তুই নিজে এটা করবি, এটা দুজনের মধ্যে থাকবে। আর এটা তো তোর জন্য আরো ভালো। সকাল বিকাল যখন রাত দিন নেই, তোর যখন এটা মনে হবে দরকার পড়বে, তুই আমাকে বলবি, আমি তোকে দেব। ওই পরের পেটে ফসল বুনিয়ে আসবি কেন? মায়ের পেটে দে। বুঝিস না এটা? আচ্ছা মা, তা নয় করা যাবে, সমস্যা নেই। কিন্তু তোমার বাড়িতে যে মেয়ে রাখছো, ঘর জামাই রাখছো, তো ওরা থাকলে তো আমাদের সমস্যা হবে, ওদের কি করবা? ওরে বাবা, ওদের টেনশন তোর করা লাগবে না। যে তোর ওই দোলাবাড়ির চাকরি তো ট্রান্সফার হয়েছে, ওরা অন্য জায়গায় পোস্টিং হয়েছে, চলে যাবে এই মাসের শেষেই। বাড়ি ভাড়া থাকবে, এই নিয়ে কোনো টেনশন করিস না। তখন তো বাড়িটা একদম ফাঁকাই হবে। তোর আর আমার দারুণ ভাবে মাস্তি হবে, বুঝিস না এটা? পাগল ছেলে। কিন্তু মা, আসলে আমি ওই যে আমার ওই বান্ধবীটার সঙ্গে যা করেছিলাম, আর ও যেভাবে আমার সঙ্গে ইয়া করতো, মানে আমি দারুণ ভাবে এটা খুবই মজা পাইতাম। তো সেটা কি আর তোমার কাছে পাওয়া যাবে সম্ভব, তাই বলো? ওরে বাবা,
তোমার বান্ধবী এতই পারদর্শী, চেনা আছে। এই, আমি তোর মা, আমি কি কম দেখতে শুনতে জোয়ান মদ্দা হ্যান্ডসাম? আমি আজ পর্যন্ত রাস্তা দিয়ে কোথাও যদি হেঁটে যাই, তাহলে মানুষ আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। কি একখান যাচ্ছে রে! আর তুই এই কথা বলতেছিস? তোর মুখে এই কথা মানায়? আরে সে কত পারে রে, তার চেয়ে দ্বিগুণ পারি আমি, জানে তোর বাবা। আরে তুই শুরু করে দেখ না, মানে তোর কতটা মানে ভালো লাগবে আমি তোকে এখন বুঝাইতে পারবো না। বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়, আমার কথা না। তুই এটা বুঝতে পারবি যখন তোর সঙ্গে হবে, বুঝতে পারছিস? আগেই আজে বাজে টেনশন করে ওই পাগল হয়ে যাচ্ছে। আরে তোর এই সমস্ত মেয়েরা আমার চেনা আছে, কি ওর এত রূপ জীবন জ্বালাইছে রে? তার চেয়ে আমি দ্বিগুণ না, আমি তোকে দারুণ ভাবে সুখী করবো, পাগল ছেলে। আচ্ছা মা, এই কথাটা বলো তো, দুনিয়াতে এত মানুষ থাকতে তুমি তোমার ছেলেকেই কেন ঠিক করলে তোমার জন্য? ওরে বোকা ছেলে, এখনো বুঝলো না? তুমি যদি আসলে সেই প্রকৃতির ছেলে হতে, তোমার যদি বাইরে থেকে কোনো কমপ্লেন না আসতো, তাহলে তো আমি তোমাকে এটা বলতাম না। তো আমি চাইনি যে আমার ছেলের কোনো বাজে কথা বাইরে থেকে আসুক, কোনো অভিযোগ নিয়ে আসুক কোনো মেয়ের বাপ, এটা তো আমি চাই না। এই জন্য তোমার মতো ছেলেকে আমার ঘরে বসাতে হলে পারে আমার সঙ্গে আমি এটা তোমার যেটা তুমি যে জন্য বাইরে ঘুরতেছো বা কারো কাছে যাও, সেটা যদি আমি তোমাকে পূরণ করতে পারি, তাহলে তোমার বাইরে যেতে হবে কেন? কোনো অভিযোগ থেকেও বাঁচলাম। আবার এদিক তোমার বাবা যেহেতু বাড়িতে থাকে না, তোমার মাও তো কম না দেখতে শুনতে, তাহলে তোমার মায়েরও হলো, তোমারও হলো। আবার এদিক অভিযোগ থেকেও বাঁচলাম। বুঝতে পারছো? এই জন্য বোঝে না পাগল ছেলে। ও, এই কথা। কিন্তু ঠিকই আছে। তো মা, আমি কি তোমাকে ওই সেইভাবে মানে বাবার মতো করে চালাইতে পারবো ঠিকঠাক মতো? কেন না পারে রে, বা কি আছে, কেন পারবে না? তুমি তো কেবল চ্যাংড়া ছেলে, যুবক মানুষ, তোমার কথাই আলাদা। আরে তোমার বাবার তো বয়স হয়ে গেছে, তার চলাফেরার কথা বাদ দাও তো। তোমাদের তো এখন সময় রে বাবা। আর তোমাদের এখন মানে যে সময়, তোমার দ্বারা সবই সম্ভব। আরে তোমার বাবার চেয়ে তুমি সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারবা, আমার সঙ্গে এটা ইয়ে করতে পারবা, বুঝতে পারছো? এই জন্য তো। আর আমি তোমাকে নিজ হাতে লালন পালন করছি না, তোমার কোথায় কি আছে না আছে এটা তো আর আমার চেয়ে কেউ ভালো জানে না। এই জন্য তুমি তো দেখতে শুনতে তোমার বাবার মতোই উঁচু লম্বা হয়েছো। তুমি কি কম নাকি, পাগল ছেলে? আর তোমার মাই কি কম? হ্যাঁ, কোল ভরে দেওয়ার মতো পাগল? হবে, অবশ্যই হবে, এই নিয়ে তুমি টেনশন করো না। তুমি যথেষ্ট পারবা রে বাবা। আহ মা, আমি আসলে তোমাকে নিয়ে একটু টেনশন করতেছিলাম, যে কারণ তুমিও তো বেশ উঁচু লম্বা মোটাসোটা কি একটা মানুষ। আর আমার বান্ধবীরা তো আর ওই রকম না, তারা হ্যাংলা পাতলা, তাদের সাথে আসলে আমার যায়, কিন্তু তোমার সাথে কি করে সেটা বলছে আর কি। ওরে পাগল ছেলে, সব মানুষই একই, বুঝতে পারছিস? তোকে আরো খুলে বলবো, আর কিছু বোঝাইতে হবে না। ওই হ্যাংলা পাতলা মানুষও যা, ওই মোটা মানুষও তাই, শুধু দেখতে একটু ভিন্ন, তাছাড়া সব ওই একই রকম পাগল ছেলে। তুই একটা বার দেখ না, তারপরে বুঝবি। আরে তুই তুই নিজে মুখেই তখন বলবি যে মা, আসলেই তো, মানে আমি যখন যেখানে জীবনে গেছি না গেছি, তোমার মতো আমাকে কেউ খুশি করতেই পারিনি। তুই বলবি তখন। দেখিস, আমি তোকে এটা বলে রাখলাম। কারণ সুখের জন্য আসলে কি করতে হয় না হয়, এটা আমরা জীবনে সংসার তোর বাবার সঙ্গে করে আসতেছি। কাকে খুশি করতে গিয়ে কোনটা প্রবলেম ফেস করতে হয়, কোনটা কি করতে হয়, সেটা আমার যথেষ্ট জানা আছে। আর একটা অবিবাহিত মেয়ের তো আর ওগুলো অত জানা নেই। তুই জন্য বলতেছি, মজাটা তুই বেশি পাবি, সুখে তুই বেশি হবি মায়ের কাছ থেকে, বুঝতে পারছিস? তুই একবার ট্রাই করে দেখ না, তোর যে কতটা ভালো লাগবে, তখন তুই বুঝবি। এখন তো তোকে আমি বুঝাইতে পারবো না মুখে কথা বলে, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝলাম। কিন্তু মা, আমার আর একটা প্রশ্ন। বাবা তো আজ 2টা বছর বিদেশ আছে, তো তুমি এতদিন কিভাবে থাকছো? মানে এখন যেভাবে তুমি আমাকে চাইছো, এতদিন তো বলনি। তাহলে এতটা দিন তুমি কিভাবে পার করে আসছো, এটা বলো তো আমাকে। বাবারে, বুড়াল্লাম মেয়ে মানুষের মনে অনেক ধৈর্য দিয়ে দিয়েছে। তাই দেখ, নিজের মান সম্মান বজায় রেখে খুব ধৈর্যের সহিত এতদিন এভাবে পড়ে আছি, মনে বড় কষ্ট নিয়ে রে বাবা। কিন্তু এখন আমি দেখছি তুই সাবালক হয়ে উঠছিস, বড় হয়ে উঠছিস, তুই এদিক সেদিক এখন যাওয়া ধরছিস। মেয়ের বাবারা বিভিন্ন রকম আজকাল এই অভিযোগ নিয়ে আসে আমার কাছে। তো আমি খেয়াল করে দেখলাম যে তুই যখন এই সমস্ত বাইরে শুরু করছিস, তাহলে তোর মতো ছেলে থাকতে আমি বা এভাবে অনাহারে পড়ে থাকবো কেন? আর আমি যেটা মুখ ফুসকে অন্য মানুষের কাছে যাইতেও পারতেছি না নিজের মান সম্মানের ভয়ে, তো সেটা তোর মধ্যেই যখন বিরাজ করতেছে, তুই যখন এটা বাইরে বাইরে করে বেড়াচ্ছিস, তাহলে সেটা মায়ের সঙ্গে সময় দিলেই তো পারিস। তাহলে তোর মায়েরও হলো, তোরও হলো, এইটা আর কি। তাছাড়া তো আমি উপায় ছিল না। দেখ বাবা,
তোর বাবা ওই যখন গভীর রাত্রে মানে ভিডিও কল দিলে পারে উঠে ওনার তাই হাত দিয়ে যাই হোক ইয়ে করতো মোবাইলে দেখে। তো আমার বলতো যে এটা দেখি ওইটা দেখি দেখাতাম, বা সে ওখান থেকেই মানে ওইটা সে নিজের মতো নিজে সেরে নিত। তুই তো জানিস একটা ছেলে মানুষ কি করে। তো সে ওইভাবে চুপ করে আছে, কিন্তু আমার তো আর কোনো কিছু হতো না। আমি তো এভাবেই দেখ কষ্টের মধ্যেই জীবনটা কাটাচ্ছি। তো আজ যখন একটা সুযোগ আসলোই, তুই যখন বড় হয়েছিস, তোর মা যখন এটা বুঝতেই পারলো, তাহলে আর তোর মা বা এভাবে অনাহারে থাকবে কেন? প্রশ্নটা আমার। এই জন্য ঠিক করলাম যে বাবা রে, এখন যেহেতু বাপের মতো উঁচু লম্বা বড় হয়ে গেছিস, আর তোকে দিয়ে আমার হবে, বুঝতে পারছিস? এই জন্যে আমি আর তোকে বাইরে কোথাও যেতে দেব না, আর কোনো অভিযোগও বা কোনো মেয়ের বাপের নেব না। তুই এখন থেকে নিয়মিত আমার সঙ্গে এভাবে থাকবি, বুঝছিস? তাহলে আরে আমার যা হয় হবে, সেটা তোর এই নিয়ে টেনশন করা লাগবে না, সেটা আমি জানি, এটা আমি ম্যানেজ করে দেব। তুই শুধু চালাবি, দেখ জীবনে অনেক সুখী হতে পারবি। তোর জীবনে বিয়ে শাদী করতে মনে চাইবে না? আমার সঙ্গে একটাবার সময় দিয়ে দেখ না, জীবন সংসারটা কত সুন্দর লাগে তোর, একটু অনুভব করতে পারবি তখন, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে তোমার কথা মতোই এখন থেকে আমি চলাফেরা করব। আর কখনো কোনো মেয়ের বাপ তোমার কাছে আমার সম্পর্কে কোনো কমপ্লেন, কোনো অভিযোগ আর নিয়ে আসবে না। তাহলে প্রমিস? হ্যাঁ, প্রমিস করলাম তো। আমি যে কতটা খুশি হয়েছি জানিস বাবা, মনে চাইছে তুই আজকেই বাড়ি আয়, তাহলে আমার যে কতটা ভালো লাগতো, আর তোরও যে কতটা মন ভালো হতো, তুই এটা বুঝতি যদি কাছে থাকতি। তো শোন, কালকে কিন্তু বাড়ি চলে আসিস, তোর ওই বন্ধুর বাসায় আর থাকবি না। ওকে মা, তাই হবে তো, ঠিক আছে রাখি এখন। আচ্ছা ঠিক আছে, রাখো বাবা। ওকে বাই। তো বন্ধুরা, আমার ছেলের সঙ্গে আমার এই সংলাপটি শুনে তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে নিজের যত্ন নিও, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। হ্যালো আব্বু। হ্যাঁ নার্গিস, কি হয়েছে রে মা? কি হবে মানে? তোমরা আমার কার সাথে বিয়ে দিলে? এ খালি নতুন বড় ফেলে রেখে চার দোকানে যায় বসে থাকে। ওই ঘোড়ার ডিম কত রাত্রে বাড়িতে ফিরে, আমার আর এসব ভাল লাগে না। আরে বাবা, এইটা কোনো ব্যাপার হলো নাকি? আজকাল ছেলেপেলে একটু চার দোকানে যায় বসে, কেন ও তো বাড়িতেই ফিরে। তো এত তুই চেতেছিস কেন, কি হয়েছে? ও, আমি এখন সেরতেছি না? তোমার কাছে বিচার দিলে তুমি ওই কথাই বলতেছো। ওই কত রাত্রে বাড়িতে এসে হাতা পাতা করে, ওই সেই সময় আমি ঘুমাইছে থেকে আমার আর ভাল লাগে না। সেই সময় কি মানুষের মনে কিছু কয় তুমি কও? তার মানে ও তোরে ঘুমের মাতালে এসে ডিস্টার্ব করে? খালি ডিস্টার্ব নাকি? আইসে সে ঘুমের মানুষের জায়গায় তুলে সে কি হাতা পাতা করে, কি ওই সমস্ত চায়। সেই সময় কি মন চায় তুমি কও? একটা মানুষ ঘুমের সে আমার ঘুমেরতে দাগিয়ে তুললে আমার গা হাত পা থরথরা কাঁপানো শুরু হয়ে যায়। আর ওই সময় ও কি সব শুরু করে, ওই সময় কি আমার ভাল লাগে? তুমি একটু ফোন করে নিষেধ করে দাও। পাগল মেয়ে, এই কথা আবার জামাইরে বলা যায় নাকি? আচ্ছা, ওরে আমি সকাল সকাল বাড়ি ফেরার জন্য ফোন করে বলে দিবনে। তুমি কত যে বলবা না, আর তোমার কথা তোমার জামাই শুনবে না, এটা আমার জানা আছে। ওর বাপও তো ওরে কত করে নিষেধ করে যে বৌমা ঘরে একা থাকে, নতুন বউ, আর তুই ফেলে রেখে চার দোকানে দিনের বই রাতে এত রাত ভরে এই যে বসে থাকিস, এইগুলো কি ভালো দেখায়? তো কে কার কথা শুনে? ও তো চার দোকানে যায়, ওই ক্যারাম খেলে, কি করে রাত ভরে আড্ডা মেরে কত রাত্রে বাড়িতে ফেরে। আমার ওই একা একা অত রাত ভরে পর ভরে তাকা থাকতে রাখতে আমি ঘুমিয়ে যাই। আমার আর ভাল লাগে না এই সমস্ত মানুষের যা মেয়েরা, ওই যে অন্য মেয়েরা হচ্ছে তার স্বামীর নিয়ে সকাল সকাল শুয়ে পড়ে। আর এটা কি ভালো মানুষের কাজ যে সে বাইরে থাকে এত সময় ধরে? তুমি একটু নিষেধ করে দাও তো। আর তা না হলে কিন্তু আমি বাড়ির সোদা চলে আসবো না, আমার ভালো লাগতেছে না এইসব। সময় কালে পাওয়া যায় না, তাহলে আর সময় এসে হাতা বাড়া শুরু করে দেয়। তখন কি ভাল লাগে কোনো কিছু, বলো? হ্যাঁ রে নার্গিস, তো তোর প্রবলেমটা কি? জামাই আমার যখন আসে তখন এসে সুখ, তো তোর সমস্যাটা কি? ও, তুমিও জামাইয়ের পাট নিচ্ছ না? সারা জীবন মারে জ্বালাইছো, ওই রাত ভরে চার দোকানে বসে থাকেছো। আমি নিজে দেখেছি মা তোমার ঘরে দেখতে দিনই বা দরজার সামনে দাঁড় করে থুয়ে দিছে। ওই সোনা খোলো, দরজা খোলো, লক্ষ্মী খোলো, আর যাবো না কত বলতে শুনেছি আমি। আর তুমি ওই জামার পাটে নিচ্ছ। কে তোমাদের এই স্বভাব কে? তোমরা সারাদিন কি করো? সারাদিন চার দোকানে বন্ধু বান্ধব আড্ডা মারি শেষ করতে পারো না? রাত্রিরে এসে সকাল সকাল বউ নিয়ে ঘুমায় পড়বা, শান্তির ঘুম। আর এটা ফেলে রেখে তোমরা যায় ওই রাত ভরে আপন বন্ধু বান্ধব, জানের পুরানের বন্ধু বান্ধব তার সাথে লিয়ে আড্ডা মারো। এগুলো কি ভালো নাকি? আবার জামাই এটা বলতেছে, জামাই এগুলা দিনের পর দিন করে যাচ্ছে, তুমি আবার তারই পাট নিয়ে আবার আমার সাথে কথা বলতেছো। এইসব বন্ধ করো। তোমার জামাইরে নিষেধ করো, তা না হলে বাড়িতে চলে আসবে না, তখন তোমার চালানা লাগবে না কিন্তু খাবারে। কথাটা মনে রাখো। মনে ছিল না? বিয়ের আগে তো 2-3 দিন ভালোই তো থাকছিলে। কি হয়েছিল তখন? তখন মুস্কনে ছিল। হ্যাঁ?
হ্যাঁ রে নার্গিস, তুই আবার ওই কথাটা জামাইরে বলে টলে দিসনি তো, খবরদার। এটা আবার যেন জামাই না জানে, খুব সাবধান। আচ্ছা আমি দেখতেছি বিষয়টা, তুই একটু ঠান্ডা মাথায় আর শোন, আইসে 2-4টা দিন বেড়ায় যা, যাই এই যে এক মুড়ি করে ওখানে পড়ে রইলি, আমি জামাইরে বলে দেবো না তোরে নিয়ে বেড়াইতে আসবিনি। হ্যাঁ, তোমার জামাই যে আমার এনে কত বেড়ায় সে আছে না আছে, মুখ দেখলে টের পাওয়া যায়। আজ পর্যন্ত সব করে আমার হাত পা ধরে বাইরে বেরোতে পারে না। আমারে কি কয় জানো? আমারে বলে যে তার বন্ধু বান্ধবের সামনে আমার সাথে করে বেড়াতে নাকি তার ভারী লজ্জা করে, নাক খুশিয়ে পড়ে। হ্যাঁ, আমি নাকি ওর তুলনায় অনেক বড় হয়ে গেছি। ওর চেয়ে যে আমি একটু হুষ্টপুষ্ট মোটা লম্বা, এই জন্য ওর সাথে মানায় না। এই তোমারে আমি বলি আব্বু শোনো, তুমি এই এই এত চিঙ্কু দেখে এত ছোট পিছনে ভুটি দেখে আমার বিয়ে শাদী দিছিলে কিসের জন্য? আমার সাথে সেই দেবেন, মানে ও তো আমার সাথে অ্যাডজাস্টই হয় না, আমার কাঁদ অব্দি হয়। ওর সাথে আমার কিসের দিছিলে? আমার মনে হয় কি জানো আব্বু, ও ওই যে রাত করে বাড়ি ফেরে মনে করে কি যে নার্গিস ঘুমায় পড়বি নি, তারপরে যায় টুক করে বিলে স্যার মধ্যে পাশে যায় ঘুমায় পড়বো না। আমার মনে হয় জানো যে ও আমার দিকে ভয় পায়, মানে থাকতে মারতে ভয় পায়, বুঝতে পারিস? ওই সমস্ত আসলে মানে ভয়ে ভয়ে থাকে যে আমি মনে হয় প্রতিদিন আমার লাগবে না, আর প্রতিদিন ওর কাছে আমি চাই বলবো না। এই ভয়েও আমার ঘুমানোর পরে বাড়িতে এসে তারপরে দরজায় তাক করে, নার্গিস নার্গিস তারে যা খেলে তো কি হিসাব পাইছে। আর প্রত্যেক দিন আমি এই বাবার লসন করি, ওই দরজা খুলে দিই এক গাদি রাত্রে, খুলে ওর সাথে চেলানো লাগে আমার। তা করতে যাবো কেন? ওর ভয় কিসের? ও যদি প্রত্যেকদিন না পারে সপ্তাহে 1-2টা দিন আমার সাথে ভালো করে সময় দিলেই তো হয়। এমন করে ভাব করে, এমন করে ভয়ে ভয়ে চলে, মনে হয় কি যে ও একটা হাতি পালতেছে। হ্যাঁ, আমার নিয়ে আবার ও তোমার বাড়িতে বেড়াইতে যাবে না, এটাও আমার মানা লাগতেছে। ওসব ও আসবে টাসবে না, তোমার বলার দরকার বললো না। ও যদি না আসে তুমি সোজা এসে আমারে নিয়ে যাও, নিয়ে যায় 2-4 দিন থাকো। আর শোনো, ওই আমিও ঠিকঠাক মতো এখানে পাচ্ছি না 2-4টা দিন। বিয়ের আগে তুমি যেভাবে আমার সাথে মনে আছে তোমার, এরকম করে একটু থাকো, একটু দেও, বাড়িতে নিয়ে যাও। তাছাড়া আমার কিন্তু সম্ভব না, আমারও চালাইতে পারবি না, আমার বোঝা হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমার যদি চালাইতে পেতে তাহলে এই রাত 2-3টের সময় বাইরে বন্ধু বান্ধব ফেলে আমার কাছে চলে আসতে ছুটে। কোনো ইয়েই নেই, আমার মনে হয় কি ভয় পায়। কিন্তু যে বউ দেখে যে ভয় পায় সে আবার একটা মানুষ নাকি? হ্যাঁ রে নার্গিস, জামাইকে তুই এতটা করতেছিস কেন? ওরে তো ভালো দেখেই মারি বিয়ে শাদী তোর সাথে দিলাম, কামারুজি করে সব করে, অথচ ওর একটু বদ অভ্যাস। আর এই অভ্যাসটা আসলে আগে পরের থেকে, মানে বিয়ের আগের থেকে ওর এই অভ্যাসটা। তুই যেটা ভাবছিস যে তোকে দেখে ভয় পায়, আসলে এটা না, একটু খতিয়ে দেখ গা। কারণ তোর সাথে ও যখন থাকে তোরে কি কোনো কিছু কম দেয়? কোনো নিশ্চয়ই কম দেয় না। কম দিলে তো তুই আমারই এতদিন বলতেই। কেম দেয়, কেম দেয় হাব্বু শোনো, কম দিক আর বেশি দিক সেইটা বড় ম্যাটার করে না। আমি আমার জামাইরে ঠিক সময় মতো ঘরে যাই। বোন নতুন বরে ফেলে কোনো পুরুষ বাইরে থাকা এটাকে ঠিক, ও আমার কাছে থাকবে। যদি খালি কি ওই সব ভাবলেই হয়? তোমাদের চিন্তা ভাবনা এত নোংরা কেন, হ্যাঁ? স্বামী আমার আমার কাছে শুবে, স্বামী স্ত্রী দুইজন মিল মহব্বতের কত রকম গল্প আছে। আমারে জুড়ে দূরে কাছে শুয়ে কত রকম ফিসফাস করে গল্প করবে, রোমান্টিক হাসি রহস্য করবে, কত শুভ শখ আহ্লাদের ব্যাপার থাকে না? সেইগুলা যে একটা মেয়ে একটা ছেলের কাছে চায়, একটা ছেলে কেন এটা বোঝে না? এটা বলো তো আমাকে। হ্যাঁ, ওর কাছে আমার কথা বলতে ইচ্ছা করে, কত কিছু বলতে ইচ্ছা করে, ওর সাথে একটু হাসাহাসি করতে ইচ্ছা করে, ওর পাশে একটু একদম চেতন থাকা অবস্থায় শুয়ে থাকতে ইচ্ছা করে। ও আমি সারা দিন খালি মানে রাত্রে যখন শুয়ে ঘুমায় পড়ে, ও ঘুমায় মানুষেরই এসে ও ডিস্টার্ব করে। মানে ও তখন মনে হয় ওর একবার মনের মধ্যে ফুল ফুটেছে। এসে নার্গিস ও তো, এই কি হচ্ছে শোনো, কি মানে যখন উনার লাগবে তখন উনি আমার কাছে আলাপ টালাপ করে আমার ঘুমের মানুষের প্রত্যেক দিন আমি জাগায় উঠাই। তখন কি মানুষের মন মেজাজ ভালো থাকে তুমি বলো? সবকিছুর একটা ব্যাপার আছে না, প্রস্তুতির একটা ভালো লাগা একটা ব্যাপার আছে না? সেইটা না, ওনারটা উনি বোঝে, আমারটা আমার মতো। তা মানে এটা ভালো লাগে না। আমি চাই ও নিয়মিত ভাবে সন্ধ্যায় সন্ধ্যায় মানুষ যেভাবে বউ নিয়ে শয় ওই রকম এসে থাকবে, শুবে। আমার ওই সমস্ত কিছুই লাগবে না। স্বামীর সাথে দুটি ভালো মন্দ কথা বলবো, হাসি রহস্য করবো, তারপরে একসাথে দুদিন ঘুমায় পারবো। এটা হচ্ছে সুখের জীবন। এটা বাদ দিয়ে কি একটা বাদে অভ্যাস, এগুলো আমার ভালো লাগে না। আজ তুমি ওর কথা নিয়ে আমার বারবার ছাপায় না তো। দোষ দোষী, দোষী মানে যে খারাপ তারে খারাপ বলতে হবে, এটা তোমার মানতেই হবে। আর এসব বলে তুমি নিজেও পাশ কাটিয়ে যাচ্ছ। হাতির মতো একদিন মেয়ে জন্মাইছো, সেই মেয়েটারে দেখে তোমার জামাই যে যে পিছলে খাই চলে যায় সেটা কবা না, আবার নিজেই বলতেছো। তুমি কিছুদিন চালাও, তুমিও তো ভয় পাচ্ছ দেখতেছি। তোমার কাছে আসার কথা কইছি আর তোমার একবারে হয়ে গেছে। আমি আমার এসে নিয়ে যাও, নিয়ে যায় 2-4টা দিন একটু দেও, একটু কাছে মাঝে রাখো। বিয়ের আগে যেভাবে থাকছিলে দিছিলে আমার তো ভালোই লাগিছিল। এখন কেন এরকম একটা চোখ গুজা হয়ে গেছো, বুঝলে গেছো? মেয়ের বিয়ে দিয়ে একদম পর করে দিছো, তাই না আব্বু? হ্যাঁ,
আমারে নিয়ে যাও, নিয়ে যায় একটু ঠিকঠাক করে দাও, তারপরে জামাই তোমার দেখবে না না দেখবি বা আসুক কিনা না আসুক গো, জনে মানুষ সেখানে থাকুক কি তো। বাবা আমার আর এই সমস্ত ভালো লাগে না। তোমার উপরে আমার একটু ডিপেন্ড করে আছে, তুমি আমার একটু চালিয়ে টালিয়ে নেও। বাপ থাকলে মেয়ের একটু চালাই নেয় না। তুমি তো আমার খোঁজ খবরে নিচ্ছ না, একটা ফোনও দাও না। আমি ফোন দিছি বিপদে বেড়ে, তুমি আবার জামাই পক্ষ নিয়ে ছাপাই গেছ। বাহ। আর শোনো, মা কেমন আছে? মা শুনছে মানে মা নাকি অসুস্থ? তার ঠিকঠাক মতো ডাক্তার মাকে দেখায়ও, মানে একদম মেরেও না, ওষুধ পানি বিনে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুই তো বক বক করে খালি কয়েই বাসিস। তোর মার কি চিকিৎসার কম করছি নাকি আমি? তোর মা তো গোড়ার ডিমে সারা জীবন খালি অসুস্থ, এটা সাইডে ওইটা, ওইটা সাইডে রোগের আর শেষ নেই। সে তো ঠিক মতো আমার সাথে সংসারই করতে জীবনে পারলো না। ওই যে অসুখ হয়েছে, মাঝে মাঝে তার পেটের মধ্যে নাকি ব্যথা করে, ওষুধ পানি খাওয়ায়। ডাক্তার বলে গ্যাসের ব্যথা, এটা ওটা। যাই হোক, এ বেলা ভালো তো ওই বেলা সুস্থ, এইভাবে চলছে তোর মায়ের জীবনটা। তো শোন, আসলে কি আমার ব্যাপারটা হচ্ছে, আমি তোকে যেটা বলতে চাইছি, তুই মানে আগামী সপ্তাহে একটু তোকে নিতে আসতেছি আমি, তুই আয়। জামাইকে আমি বলবো না, সে যদি না আসে তুই না হয় আমার সাথে চলে আসবি। এসে 2-10 দিন থেকে যায় এখানে। আর তুই যেটা বলছিস আমি ভেবেচিন্তে দেখবো না, যদি সময় সুযোগ হয়। বুঝিস না কেন, বাড়িতে কি আর সম্ভব হয়, বুঝিস না? সেদিন তো তোর মা বাড়িতে ছিল না, তাই একরকম ভাবে হয়েছিল। এইভাবে বলিস কেন? আমি কি কখনো তোর কোনো কথা ফেলছি না করছি বল? না আব্বু, তা করো কিন্তু আসলে এটাও ঠিক, বাড়িতে সময় সুযোগ হয়ও না। মা থাকে, তারপরে তুমি বাবা বলে কথা, একটা ব্যাপার আছে না? কিন্তু তারপরে চেষ্টা থাকলে সবই হয় আব্বু, এই কথা বলো না তো। তুমি আমার বাবা, তুমি আমার কাছে রাতে কি আর দিনে কি? যে কোনো সময় মেয়ের কাছে বাবা এসে দুটো দণ্ড কথা বলে না, বসে না? এখানে মাইন্ড করে কি আছে? সে ফাঁকেই তো অনেক কিছু চাইলে হয়, হয় না? খালি আমার উল্টো বুঝ দাও, ও তুমিও দেখছি তোমার জামাইয়ের মতোই। মাথা কি এইরকম এমনিকে ইয়ে হয়ে যায় নাকি? তোমার জামাই যে কত সুখী আমারে রাখছে, খালি ঘুরার দেময় একটা মেয়ে। আমি আমি আমার মতো একটা মেয়ে, আমি যে এরকম জোয়ান মতো যৌবনবতী একটা টসটসা মেয়ে, আমার মতো বউরে ফেলে ও যে ঘরেতে বাইরে যায়, ও জানের একদম জান যেসব বন্ধু, তারাইলে ওই ঘোড়ার ডিম পোড়া, ওই ক্যারামের ওই আড্ডায় পড়ে থাকে চায়ের দোকানের কিসের যে ওখানে কি হয়েছে। আমি যদি কোনোদিন এই চায়ের দোকানে যাইতে পারতাম, একদম দোকানপাট সব কি করে দিয়ে আসতাম। মানে মাঝে মাঝে তা মনে কয়, তোমার জামাইরে এত করে বলে, এত করে ময়না পাখির মতো বোঝায় যে দেখো, এই একটু সকাল করে বাড়ি ফিরো, চাঁদা খাইতে আর কত সময় লাগে। বাড়ি ফিরে আমি চেতন থাকতে থাকতে তুমি চলে এসো। সে কিছুতেই আসে না। ওই যায় এসে ওই এক মুড়ি করে এসে একটা দুইটো, যখন রাত বাজবে তখন ওনার হুঁশ ফিরে, তখন ওনার বইয়ের কথা মনে পড়ে, শোয়ার কথা মনে পড়ে। এই সে তখন সে আমার কি সব শুরু করে। ওইসব একটা মানুষের প্রস্তুতির ব্যাপার থাকে, মনের মধ্যে ভালো লাগা না লাগার একটা ব্যাপার থাকে। আমার কাঁচা ঘন্টার ভেঙে দেয় তখন, জানো? এইটা একদিন হয় তা হয়, প্রত্যেকদিন কে এসব ভালো লাগে তুমি বলো? এই জন্য তোমার আমি ফোন করে এই সমস্ত মনের দুঃখের পেঁচালটা পারতেছি, তুমি ওরা একটু এই অভ্যাসটা চেঞ্জ করো। মানুষ বউরা কি সবসময় কি স্বামীর কাছে ওই সমস্ত চাই বসে, ওই সমস্তের জন্য কি সংসার করে? আর দুটো কথা থাকে না তার সাথে? মানে ভালো মন্দ দুটো কথা বলবে, সাংসারিক কথা বলবে, মানে ভালোবাসা মন বিনিময়, তার মধ্যে থেকে একসময় একটা কিছু হয়। সেটা না, সে কিছু বোঝেই না। আমার মনে হয় কি জানো, সে আমারে দেখে মানে ভয় পায়, যে মনে হয় এত বড় হাতির মতো কেন বউ আমার কাছে সবসময় ওইটাই চাবি না, আমার দ্বিতীয় পাবে, মানে দ্বিতীয় অভিনয়। আমি যদি দিতে না পারি একটা লজ্জার ব্যাপার, নিজের মনের কাছে দুর্বল ভয়। এটা আমি বুঝি না মনে হয়, এটা আমি ঠিক বুঝে গেছি। সে যতই দিক, ওই 7 দিন পর একদিনও যে কোনো বেকা আসলেও দিতে পারে, মানে যে কোনো মানুষই দিতে পারে। আর ওই নিয়মিত বউয়ের সাথে ঠিকঠাক মতো চলাফেরা করা, সেরকম বেটা ছেলে দেখলে টের পাওয়া যায়, তাকেই বলে বাহাদুরি। 7 দিন পরে একদিন থাকা ওটা কোনো বাহাদুরি না, বুঝতে পেরেছ? ওটা আমার চেনা আছে। বউ ভালোবাসা পুরুষ দেখলে টের পাওয়া যায়। ওই জন্য বলতেছি যে যা দিছেও দিছে, এ তো আর বদলানোর জিনিস না বউ। এই জন্য বলতেছি যে আমার গ্যাপ মাঝে মধ্যে তুমি আমার যেটুকু অপূরণ থাকে, তুমি বাপ হিসাবে মেয়ের একটু ভালো টালো বাইসো কাছে নিয়ে, আগের মতো করে ওইভাবে একটু সুন্দরভাবে দেওয়া আমার চেষ্টা করো, একটু চালিয়ে নিও। এইটাই আর কি। তাছাড়া তো আমার ভাল লাগে না। আমি কোন যাবে এখন? আমার যদি কোনো কিছু মনের মধ্যে কয়ও, তাও তো কোনো রাস্তা নেই যে কারু কাছ দিয়ে একটু সাহায্য নেবো। কোনো বন্ধু বান্ধব কার সাথে যাব আমি? আমার যা দরকার সেটা আমি আসলে সময়কালে পাই না, এটাই হচ্ছে আমার কষ্ট। ভাত খাইয়ে মানুষ জীবন চলে, ওইটা কোনো জীবন নাকি? স্বামীর সংসার, সুখ দুঃখ মেয়েদের সংসার, সেটার মধ্যে কোনো কিছুই নেই। ওরে একটু নিষেধ করো, ওরে অভ্যাসটা চেঞ্জ করাতে বলো। আর ততদিন তুমি আমার একটু চালাও। পারবা না তুমি? হ্যাঁ, পারবো। আমি কি তোকে না করছি রে বাবা? কিন্তু জামাই থাকতে আমি, এইটা আসলে কেমন দেখায় না, এই জন্য বলতেছি।
কিসের তোমার জামাই থাকতে? তোমার জামাই থাকে নাকি? সারাদিন যায় থাকে কাজে, রাত্রে এসে ওনার জান পাখির কাছে যায় থাকে। আমার কাছে থাকে নাকি সে? জামাই থাকতে একই কথা বারবার বলো। এই কথা বলো না তো। তুমি কি, আমি তোমার কাছে কি বলছি, তুমি পারবা কিনা তাই বলো। শোনো আব্বু, ওই সেই দিন তুমি, আমার ওই যে বিয়ের আগের ঘটনা বলতেছি, মানে যে 2 দিন যেভাবে মা ওই যে যখন বাড়ির ছিল না, তুমি আমার যে মানে যেভাবে হাতের আপ্যায়ন করছিলে, মানে বুঝতেই তো পারছো। একটু সময় জুড়ে মানে আমার যে কি ভাল লাগছিল, বিশ্বাস করো, কসম দিয়ে বলতেছি। তোমার জামাই না আজ পর্যন্ত কখনো এইভাবে কোনোদিনও আমার সাথে করতে পারেনি, বুঝতে পারছো? মানে আমার এই এই জন্যই তোমার কাছে বারবার যাইতে ইচ্ছে করে, তোমার কথা মনে পড়ে। তুমি আমাকে একটু ওইভাবে দিয়ে চালিয়ে নিতে পারবে না আব্বু? মানে আমার এই রকমই দরকার, বুঝতে পেরেছো? তোমার জামাই তো থাকবেই, মানে অবসরে মাঝে মধ্যে যখন ভালো না লাগে তখন যাতে মনটা তুমি আমার ভালো করে দিতে পারো, আমার খুশি করে দিতে পারো, তাহলে আর আমার কোনো অভাব নেই। আর শোনো, একটা কথা আমি তোমার কাছে গোপন করেছি আব্বু, সেটা হচ্ছে এই যে তোমার জামাইয়ের জন্য এতক্ষণ ধরে আমি তেতাল বাইরে যাচ্ছি, বগর বগর করে যাচ্ছি যে চার দোকানে থাকে, ও দিনেই থাক, আমার তাতে কোনো সমস্যা ছিল না। বিষয়টা হয়েছে কি শোনো, ও হচ্ছে আমার ওই যে বাড়ির পাশে এক ভাবি আছে, সেই হ্যাবি জোয়ার মতো সুন্দরী ভাবি। তো ওর সাথে নাকি আমার বিয়ের আগে ওর একটা তোমার জামার সম্পর্ক ছিল। তো ওই আমাকে বিয়ে করার পরে মানে ওর সাথে ওই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এইটা আর কি আমি শুনতে পারিছি আশপাশ থেকে। আমার শ্বশুর বাড়ির আশপাশের মানুষ আমার এটা বলছে, তারপরে আমি জানতে পারিছি। তা আমি ওরে যে বাইরে যাইতে দিই, ওর আমার সন্দেহ হয় জানো, যে আবার ওই সেই সুন্দরী ভাবের কাছে যাইটাই না তো মানুষ আর দেখা সাক্ষাৎ করতে, প্রেম বিনিময় করতে, এইটা আমার মনের মধ্যে সবসময়, এই জন্য আমার অশান্তি লাগে। একটা মেয়ে কি চায় স্বামীর ভাগ কাউরে দিতে? এটা তো আমি একটা মেয়ে হিসাবে মানে এটা চায় না, আমি তো কখনো চাই না। এই জন্য বলতেছি কি, যে তোমার জামাইয়ের একটু চার দোকানের কথা বলেই তুমি বলো, কিন্তু আসলে যে চার দোকানে যায়, মানে চার দোকানের কথা বলে যায়, কিন্তু যাই যদি আবার ওই সুন্দরী ভাবির কাছে যায়, তাহলে কেমন হয় বিষয়টা? আর এটাকে মেনে নেবো আর আমি কি রাস্তায় দিয়ে বসে থাকবো ওর পাহারাদার হিসাবে? এটা তো আমি করি, এই জন্য আমার মনের মধ্যে খুব এই খটকা লাগে, সন্দেহ হয়, বুঝতে পারিস? এই জন্য আমার খুব খারাপ লাগে, আমার ভাল লাগে না। আর শোনো, আর একটা কথা, ওরে নিয়ে আমার এই শ্বশুর বাড়িতে আমার বিয়ের আগে ওরে যে যে তাড়াতাড়ি করে বিয়ে দিছে, কেন দিছে জানো? এই যে তোমার মেয়েরে ও নিয়ে আসে, এই আশপাশের মানুষ ধরে পেরিয়ে এই তাড়াতাড়ি করে ওর এই বিয়ের ব্যবস্থা করেছে, কিসের জন্য জানো? ঘটনাটা তুমি জানো না, আমি এখানে বিয়ে হয়ে আসার পরে শুনতে পারলাম। ও নাকি ওই ভাবির সাথে মানে রাত্রে এই সমস্ত থাকতে যায়, ধরা পড়েছিল, মানুষ দেখে ফেলেছিল, দুইজনের আটকা উটকি দিয়েছে। এখন ওই ভাবিরও স্বামী আছে, সে স্বামী আবার থাকে বিদেশ। এখন ওই তার স্বামী এটা শোনার পরেও তার বউরে মাইনে নিয়েছে। এখন তার বউর তো সমস্যা না, সমস্যাটা ওর। সে যদি আবার ওই ভাবির সাথে মাঝে মধ্যে এসে রাত্রি ডিস্টার্ব করে বা কথাবার্তা বা ওই সমস্ত করতে চায়, এই জন্য এলাকার মানুষ তাড়াতাড়ি করে তোমার মেয়ের সাথে ওরে যে বিয়ে শাদী দিয়ে ওরে আটকায় ফেলছে। এখন এই যে ও আমারে যে বলে যে আমি চায়ের দোকানে যে আড্ডা মারতেছি, দোকানপাটে যায় ক্যারাম খেলতেছি, নানান বাহানা করে আসে। ক্যারাম খেলে না, ক্যারামের বুড়ি খাটের সাথে মাখা নিয়ে আমার এসে চিহ্ন দেখে যে এই দেখো ক্যারাম খেলতেছিলাম। তাহলে চোরের মন করে পুলিশ পুলিশ, মানে ওর যদি মনের মধ্যে অন্য কিছু নাই থাকবে, তাহলে ও হাতের সাথে বুড়ি মেখে নিয়ে এসে আমার দেখানো লাগবে কেন? এটা কি ভালো কাজ? আমি এই জন্য আরো ওরে বেশি সন্দেহ করি, বুঝতে পারিস? এই জন্য বলতেছি কি, যে যাই হোক না হোক, আর শোনো, আমার মতো রূপবতী সুন্দরী একটা বউ রেখে ও যে এতটা দিনের পর দিন বাইরে থাকে, মানে আমার প্রতি ওর কোনো ইন্টারেস্ট, একটা ফিলিংস, একটা ব্যাপার আছে না, সেই চাহিদা, সেই জিনিসটা ওর মধ্যে আমি পাইনি আব্বু। অন্য কোনো ছেলে হলে আমার আসল ধরে গুড়গুড় গুড়গুড় করতো। মানে আমার কাছে নেই কি, একটা পুরুষ পাগল করার মতো সবই আমার কাছে আছে, অথচ ও কি করে আমার কোনো পাত্তাই দেয় না, মানে আমার প্রতি কোনো ওর ফিলিংস, আকর্ষণই নেই। ও যায় বাইরে পড়ে থাকে। তাহলে ও কিসের জন্য বাইরে পড়ে থাকে? ও কি ক্যারামের নেশায় বাইরে পড়ে থাকে? এটা তুমি বোঝো না? এখানেই তো প্রশ্ন। ও যায় নিশ্চয় ওই সুন্দরী ভাবির কাছে যাই, হয়তো সময় টময় আবারও দেশ, এখন মানুষের নজরে পড়ছে না তাই মানুষ হয়তো পানির পালিত ভাব হাত দিয়ে বসে আছে যে ও তো বিয়ে শাদী হয়ে গেছে, ও হয়তো আর এই সমস্ত করে না। কিন্তু আমার জানা মতে ও আবারও ওখানে যাচ্ছে। আমি একটু পূরণ হয়নি, তারপরে ঠিক বাইরে একটু খোঁজ খবর নেবো না। এখন নতুন দেশ বউ হিসাবে তো আর বাইরে যাইতে পারি না, খোঁজও নিতে পারি না, কাউরে বলতেওছি না। এখন সাইডে দিচ্ছিস, যা খুশি তা করুক, আর আরেকবার এলাকার মানুষের কাছে ধরা পড়ুক না, ওরে আমি সেরিয়ে সেরে তোমার সংসারে চলে আসবো, কিন্তু এই স্বামী নিয়ে আর সংসার করা হবে না, বুঝতে পেরেছো? ও এত করে নিষেধ করতেছি, এই জন্য বলতেছি তোমার জামাইয়ের একটু নিষেধ টিষেধ করো।
আর ওই একদিন এসে থাকে আর 7 দিন খবর নেই। বিশ্বাস করো, আমার মনের কথা তোমার বলতেছি, সপ্তাহে যদি একদিন থাকে আর 7 দিন খবর নেই, আমার কাছে ওই সমস্ত কথাও বলে না, বিড়ালের ছাড় মতো পাশে এসে চুপ করে শুয়ে থাকে। বুঝতে পেরেছ? আর যেদিন আসে ওই বাইরের থেকে কি যেন ওই সাইফাস খায় না কি করে, কেমন যেন ভালো লাগে না, অস্বাভাবিক লাগে। মানে এসে এসে মানে একটা স্বাভাবিক মানুষের ব্যাপার একটা অস্বাভাবিক, বুঝো না এটা? পুরুষরা কি খায় এটা তো আর আমি জানিনি। যাই হোক, ওই জন্য এইগুলা তো আসলে যারা মানে দুর্বল মানুষ তারা এগুলা ইয়ে করে। তো ও তো চ্যাংড়া মানুষ, ওর কেন এইসব লাগবে? এখন আমার এই প্রশ্ন সন্দেহ এখানেই যে ও আর মনে হয় সুন্দর ভাবির কাছে এখনো যায়। তো এই জন্য তুমি শ্বশুর হিসাবে তো তাকে এই সমস্ত বলতে পারো না। তুমি তাকে বলবা কি যে জামাই বাবাজি, আমার মেয়ে তোমার নামে একটা অবজেকশন দিছে, আমি শুনতে পেলাম তুমি নাকি এই কাজের থেকে এসে এখন ভাত খাওয়া রাত্রে খাই পুলি ফেলাও, মানে মুখের পানিটা ফেলাও হচ্ছে বাইরে যায় কেন? প্রত্যেক দিন এই ভোরে ফেলে কোনো ছেলে মানুষ বাইরে রাখতে 1টা 2টা পর্যন্ত, তোমার আমি যাইতে নিষেধ করতেছি না, যাই তুমি 10টা 9টার মধ্যে বাড়িতে ফিরে আসতে পারো না? মানে এইভাবে একটু ওরে শাসিয়ে বলে দেবা, যাতে ও আর এই রোদ তোমার কথা শুনেতে ভালো না শুনলে সেটা ব্যবস্থা আমি পরে নেব না, আমি ধরতেছি। সো ধরা কারিগর আমি, আমি জানি না। তো এই কথা কিন্তু তোমার জামাইরে বলবা, বুঝতে পেরেছো? আর তা যদি না হয় আমি কিন্তু ওই বাড়ির বেড়াইতে আসবে আর আমি শ্বশুরবাড়ি যাবো না, এর ফয়সালা কইরে তারপরেই যাবো না, এটা তোমার বলে রাখলাম। হ্যাঁ আচ্ছা এনার্গিস, এইটা আমি জামাইরে একসময় কালটার ফোন করে বলে দেবো না, ঠিক আছে? তুই যেটা বললে আমি সেটাই করবো না। তারপরে যদি 2-4 দিন দেখ, যদি না শোনে, তুই বাড়িতে এসে দরকার 1 মাস এখানে থাক, যাওয়ার দরকার নেই। তারপর ওর আমার বিয়ের সাথে করে বসে টসে ওর একটা বন্ধ ব্যবস্থা করবো না। আর তুই যে এটা বললি যে সুন্দরী মেয়ে নাকি তার কাছে যায় নাকি, এটা আসলে কনফার্ম না হয়ে তুই নতুন বউ, তোর মুখ দিয়ে এইগুলা বলার দরকার নেই। 7 দিন চোরের 1 দিন গারেস্টের কথাটা মনে রাখিস। যে অন্যায় করে, যে পাপ করে, সে একদিন না একদিন মানুষের সত্যের মুখে ধরা পড়েই, সেদিন তার বিচার হবে। বুঝতে পারলি? একটু অপেক্ষা কর। আর তোর যদি লাগে, আপাতত আমি তোকে চালিয়ে নেব, বুঝিস না কেন? তোকে কি আমি না করছি কখনো? এদিকে তোর দেখ না, তোর মাও তো অসুস্থ। আমিও তো আসলে আমারও যে দিনকাল খুব একটা ভালো যাচ্ছে তা যাচ্ছে না রে। কিন্তু বাবা হয়ে তো মেয়েকে আর এই কথা বলতে পারি না। এখন তোকে যেহেতু ভুলবশত যা হওয়ার জীবনে হয়েছিল গত জীবনে, সেই জের ধরে তুই যখন বলছিস আজকে সমস্যায় পড়ছিস, আর লম্বা চড়া মেয়ে তুই, তোর যেহেতু দরকার, ঠিক আছে, দেখবো আমি বিষয়টা ভেবে কি করা যায়। তবে তুই এসে এখানে 10 দিন 20 দিন থাক, বাপের বাড়িতে এসে থাক, মনটা ভালো হবে না। তারপরে জামার বিষয়টা আমি দেখছি, এলাকার মানুষের কাছে দরকার হয় তার সম্পর্কে নালিশ করব, যদি সেরকম দেখি। আপাতত এই সময়টা একটু অপেক্ষা কর, দেখি ওই কি করে। একটা মানুষ কতদিন খারাপ থাকতে পারে, কতদিন এইভাবে চলতে পারে? একটু ধৈর্য ধর মা, তারপরে আমি ব্যাপারটা দেখছি। বুঝতে পারলি? হ্যাঁ, এইসব বলেই তো আমারে ঠান্ডা করে রাখো, তাছাড়া আর কি? সান্ত্বনা দেওয়ার মতো তো আর তোমার কোনো ভাষা নেই, এইটাই তো বলতে পারবা। ওই তোমার জামাইও যেরকম তুমিও ওই রকম, সবাই একই রকম, এক নায়ের পাও তোমরা। হ্যাঁ, আমি এইদিকে আমার ভাল লাগে না কোনো কিছু, আমার দরকার হয় আর তোমরা খালি এটা ওটা করে সব পাশ কেটে দায় পুঁজি দাও। আমি এসবই না। তুমি 2-1 দিনের মধ্যে এসে আমার নিয়ে যাও তো, আমার ভালো লাগতেছে। নিয়ে যায় তুমি তোমার কাছে তো যা দরকার হয় তুমি দাও, তুমি দিকটা আমার একটু চালায় নাও, আমার ভালো লাগতেছে না। আমার দরকার পড়ছে, এখন কি করবা তুমি জানি, এত কথা তোমার আমি ভেঙে বলতে পারবো না। বুঝতে পেরেছো? মেয়ের কি দরকার হয় না হয় তুমি জানো না? আমি পাচ্ছি না, ওইসব বুঝি না। তোমার কাছে তুমি আমার নিয়ে যাও, তারপরে দেখবো না। আগে আমার শান্ত করো। আর মায়ের খেয়াল খুশি রাখো। শোনো, অনেক কথাই বলছি, ওই আমার ছোট ননদটা আমার দিকে আগে আসতেছে, আবার কার সাথে কথা বলতেছি এত সময় ধরে, আবার এসে কিছু জিজ্ঞাস টিজ্ঞাস করবে না। আর তুমি আমার সাথে যেমন ফোনে কথা বলো, মা অসুস্থ মানুষ, ওই মায়ের সামনে বকর বকর করেও না। মা আর সব কথা বলার দরকার নেই, তোমার মধ্যে কথাগুলো রাখো। বুঝতে পেরেছো? কেউ যেন না জানে। তো ঠিক আছে, তুমি কাল পরশু একটু আসার চেষ্টা করো, এসে একা একা বেড়াও যাও, মিষ্টি হাতে করে আসো। বিয়ে বাড়ি বেড়াও যাও, আমি রান্না বান্না করে রাখবো, খাওয়া দাওয়া করে যাও, আর আমার নেওয়ার কথা দিন করে যাও, তারপরে এসে এক সময় নিয়ে যায় অনেক। তো রাখি এখন, বুঝতে পেরেছো? আচ্ছা মারে, তো ঠিক আছে, রাখো। ঠিক আছে, তুমি যেটা বলছো আমি তাই করবো না। চিন্তা করো না, আমি আসতেছি তোমাদের বাড়িতে, মিষ্টি নিয়েই আসবো না। তো ঠিক আছে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, বাবার সাথে মেয়ের এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? তোমরা কি বিনোদন পেয়েছো? যদি খুশি হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো
তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশাই আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি খুবই আকর্ষণীয় একটা মজার গল্প শেয়ার করতে চলেছি। তো গল্পটি সম্পূর্ণ না শুনলে একদম মজা পাবে না, সম্পূর্ণ শোনো। তাহলে আমি তোমাদের গল্পটা চলো শেয়ার করি। তো বন্ধুরা, আমি যখন বিয়ে করে 3 বছর যে না যেতেই আমার স্বামী আমাকে কোনো সন্তানাদি দিল না, সে বিদেশ পাড়ি দিল। তারপরে বিদেশ যাওয়ার আগে আমার বাবার টাকায় আমার স্বামী সেখানে মানে টিন শেড বাড়ি করলো এবং ওয়াল করে বাড়ি করলো। তো জানালা দরজা কিছু লাগানো হয়েছিল, কিছু বাদ ছিল। তো যাই হোক, তারপরে আমার স্বামী বিদেশ গেল। যাওয়ার পরে আমি 1 মাস যাই, 2 মাস যাই, 6 মাস যাই, আর ভাল লাগতো না। কি যে করি, কি যে করি, মানে এতটা দিন এভাবে আমি পড়ে আছি, আর কিছুই ভাল লাগতেছিল না। তারপরে আমার পাশের বাড়ি 3-4 বাড়ি পরে আমার একটা দেবর ছিল, চাচাতো দেবর, আমার হাজবেন্ডের চাচতো ভাই। ও কলেজে লেখাপড়া করতো, ওর নাম ছিল রবিন। তো একদিনকে রবিন আমাকে কথায় কথায় মার্কেটের থেকে দেখা হলো, কথায় কথায় আমাকে জিজ্ঞাসা করলো যে ভাবি, ভাই তো অনেকদিন হলো বিদেশ গেছে, সন্তানাদিও দিয়ে গেল না, এভাবে দিনকাল আপনার কেমন চলছে? যাই হোক, দেবর আমার এক কথায় দুই কথায় আসলে যে কি জিজ্ঞাস করতে চাইছিল এটা তো আর আমার বোঝার বাকি নেই। তা আমি রবিনকে বললাম যে রবিন, হ্যাঁ আমার দিনকাল খুব যে ভালো যাচ্ছে তা না, বোঝই তো, স্বামী কাছে না থাকলে একটা মেয়ের জীবনে আর কতটাই বা ভালো যায়। তখন রবিন বলতেছে যে হ্যাঁ ভাবি, এই এই জন্য তো জিজ্ঞাসা করলাম। তো তোমার কোনো কিছু যে লাগলে, কোনো কিছু হলে আমার ফোন নাম্বারটা রাখো, আমাকে ফোন দিও। হঠাৎ করে যেন রবিন আমাকে ওর ফোন নাম্বারটা দিতে চাইলো। তখন আমি ওর ফোন নাম্বারটা টুকুট করে নিলাম, নিয়ে বললাম যে রবিন, যখন আমার প্রয়োজন হয় যদি তোমাকে আমি ফোন করি তাহলে কি তুমি আসতে পারবে? তখন রবিন বলল যে হ্যাঁ ভাবি, অবশ্যই আসতে পারবো, কেন না, তুমি আমার ভাবি না? তখন আমি বললাম যে ঠিক আছে, তাই যদি হয় তাহলে আজকেই তোমার পরীক্ষা নেব, দেখি তোমার কতটা সাহস, তোমার মনে কতটা ইয়ে আছে। তো রবিন বলতেছে ঠিক আছে ভাবি, কয়টার সময় আপনি আমাকে ফোন দিবেন? তখন আমি বললাম যে শোনো, ঠিক রাত 11টার পরে আমি তোমাকে ফোন করলে তুমি সোজা আমার বাড়ির পিছন সাইডে যে কলার বাগান আছে, কলার বাগানের পাশ দিয়ে আমার পিছন সাইডের এই জানালার গ্রিল লাগানো নেই, এই সাইড দিয়ে তুমি ঘরে উঠে আসবে, পারবে না? ওখানে এসে আমাকে আস্তে করে একটা ফোন দেবে, আমি ফোনটা চালান করে রাখবো। তোমার কল আসলে আমি অটোমেটিকলি ফোনটা রিসিভ করে তোমার সাথে কথা বলে তোমাকে রিসিভ করে নেব, পারবে তুমি? তারপরে একটা দিন তুমি আসো, তারপরে আর কখনো তোমার এই ভুলটা হবে না, তখন তুমি একাই আসতে পারবে। তখন রবিন বলতেছে যে ভাবি, আসলে প্রথম প্রথম তো গাটা একটু সমসম তো করবেই, তারপরেও আপনার ফ্যামিলির লোকজন, ওই যে মেজো ভাইরা আছে, মেয়ে ভাইরা আছে, ওরা যদি কেউ আমাকে দেখে ফেলে, কারণ কি এটা হচ্ছে সোজা পথ না, উল্টো পথ, ওই কলাই বাগান দিয়ে যেহেতু আমাকে আসতে হবে অনেক রাত্রে, এটা কেমন দেখায় না? তবু আমি একটা বার চান্স নেব, আসবো ভাবি। যাই হোক, রবিন আমাকে এই কথা বলে চলে গেল। আমি সেদিন রাত্রে রাত 11টা পর্যন্ত অপেক্ষায় আছি। হঠাৎ দেখি মানে আমার ঘরের পাশ দিয়ে সব সব শব্দ হলো। তা আমি বললাম, আমি তখন ভাবছি যে কেউ না কেউ হয়তো আসছে। তখন রবিন আমাকে মিস কল দিচ্ছে। তখন আমি রবিনকে কল ব্যাক না দিয়ে জানালার ওই যে জানালার গ্রিল লাগানো নেই, একটা পর্দা ফেলানো আছে, ওই জানালা দিয়ে মুখটা বের করে দেখি রবিন আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে। তখন আমি রবিনকে বললাম, যে দিক দিয়ে উঠে আসো, উঠে আসো। তখন রবিন আমার ঘরে ওই জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ করলো। তারপরে এসে বলছে যে ভাবি, এত সুন্দর সুযোগ থাকতে তুমি আমাকে আগে বলনি কেন? আরে তুমি এইভাবে, ভাই বিদেশ আছে তাতে কি হয়েছে, তুমি এভাবে থাকবে কেন? আমার মতো দেবর থাকতে তুমি মহা সুখে থাকবে। আর তুমি কি আর 5টা মানুষের মতো নাকি এত সুন্দরী ভাবি আমার? হ্যাঁ, তোমাকে আজকে আমি মার্কেটে যে ফলো না করলে তো তোমার জীবনের এই দুর্দশা দূরই হতো না। তখন আমি বললাম যে হ্যাঁ রবিন, আসলে এই কথা তো কাউকে মুখ মুখ ফসকে বলার কথা না, বলাও যায় না, এটা লজ্জার কথা না। আমি মেয়ে মানুষ না, শত কষ্টে হলেও মনের মধ্যে চাপা রেখে এভাবেই পড়ে আছি। তো যাই হোক শোনো, আজকে তুমি আসছো,
কথা জোরে বলো না, আস্তে আস্তে কথা বলো, কেউ আবার শুনে ফেলবে। তো রবিন তখন সাই করে আমার সাথে যাই হোক কথা বলতেছিল। এক পর্যায়ে দেখি রবিনের মানে ভিতরে একটা অস্থিরতা, কেমন যেন ওর মধ্যে একটা টেনশন কাজ করতেছে। তাই বললাম যে রবিন, তুমি প্রেশান হো না, ঠান্ডা মস্তিষ্কে একটু বসো, একটু জল খাও এক গ্লাস, তারপরে একটু বসে আমার সাথে দুই পাঁচ রকমের পাঁচটা কথা বলো, দেখবা মনে সাহস আসবে। তারপরে যাই হোক, রবিনকে 10-15 মিনিট এভাবে চুপচাপ দুইজন কথাবার্তা বলতে বলতে রবিন সেদিন সুন্দরভাবে, এত সুন্দর করে সে আমাকে সমস্ত দিল। আমাকে আগে সে লাইট জ্বালিয়ে দেখলো সুন্দর করে, দেখে সারে আমাকে বলতেছে যে ভাবি প্লিজ, সোনা ভাবি আমার, তুমি আজকে আয়নার সামনে যা সুন্দর করে একটু সাজুগুজু করে আমাকে দেখাও না। আমি সেই নতুন বইয়ের সজ্জায় যেভাবে তুমি ভাইকে প্রদর্শন করেছিলে, এইভাবে তুমি আমাকে প্রদর্শন করো। কারণ ইতিপূর্বে কোনোদিন কোনো মেয়ের সংস্পর্শে আমি কোনো দিন যাইনি ভাবি, এই আমার জীবনের ফার্স্ট প্রথম। তাই আমি চাইছি আসলে যার কাছে আমি আসতাম বা যাকে ওই সমস্ত আমি পাইতে যাচ্ছি, তাকে একটু সুন্দরী ভাবে দেখতে চাই। তখন রবিনের কথা শুনে আমি একটু হেসে দিয়ে বললাম যে রবিন, তোমার যখন এতটাই শখ, আর যেহেতু এটাই তোমার জীবনের ফার্স্ট, তাহলে তো তোমার কথা আমার শুনতেই হবে। তখন যাই হোক, আমি ফ্রেশ সুন্দর করে নতুন জামা কাপড় পরে মানে আয়নার সামনে গিয়ে সেজে গুজে দারুণ ভাবে রবিনকে নিজের সবকিছু প্রদর্শন মানে সবকিছু প্রেজেন্ট করতেছি। রবিন দেখে দারুণ ভাবে মুগ্ধ হয়ে গেছে, বলতেছে ভাবি, তুমি সাধারণ ভাবে এই যে চলাফেরা করো অতটা বোঝাই যায় না, শুধু তুমি একটু মোটকু আছো, একটু মোটা, তাছাড়া তো তোমার চেহারা, তোমার চোখ, কোকড়ানো চুল, এত সুন্দর তোমার মায়াবী চেহারা, আমি দারুণ মুগ্ধ হয়ে গেছি ভাবি। মানে আমার ওই সাজুগুজু অবস্থায় দেখে রবিন একদম দারুণ ভাবে মুগ্ধ হয়ে গেছে, যেন ও আমাকে আঁকড়ে ধরতে আসে। তারপরে রবিন দেখার পর বলতেছে ভাবি, এটা খুলে ওটা খুলে, ছোট ওইটা থাক। তখন আমি বললাম যে তোর গাদা, এটা আমি কিভাবে, লাইট জ্বালানো আছে না? তখন রবি বলতেছে লাইট জ্বালানো না থাকলে আমি দেখবো কিভাবে? তারপর যাই হোক, আমি চোখটা বন্ধ করে সমস্ত কিছু করে হোক ওই অবস্থায় দেখালাম। তো দেখলো, দেখে আস্তে আস্তে আমার দিকে এসে আমাকে চাপতে ধরে আদর করতে লাগলো, বুকে জড়িয়ে ধরে, মানে দারুণ খুশি ও। এত সুন্দর করে আমার ঠোঁট ও করে খাইতে লাগলো, মানে এত সুন্দর করে আমাকে আদর করতে করতে দেখি ওর মনটা অনেক চাঙ্গা হয়ে গেছে, অনেক খুশি। আমাকে বলতেছে ভাবি, আমি তোমার উপকার দিনের পর দিন এইভাবেই করব, তোমাকে আমি সময় দেবো। একটা কথা দেখো, আমি গরিব মানুষের সন্তান, আমি এই যে লেখাপড়া করতেছি, বাবা মা আমাকে ঠিকঠাক মতো মানে লেখাপড়ার খরচ চালাইতে পারে না, ঠিকঠাক মতো টাকা দিতে পারে না, আমি কিছু টিউশনি করে আমি আমার জীবনটা পার করতেছি, একভাবে চলতেছি, লেখাপড়া খুব কষ্ট হচ্ছে। তখন আমি বললাম যে রবিন শোনো, তোমার ভাই যেহেতু বিদেশ থেকে অনেক গাদা গাদা টাকা পাঠায়, আমি আর বিলাসিতা কয় টাকায় করি? আচ্ছা, তুমি যদি আমার আজকের থেকে এই উপকারটুকু করে এইভাবে যদি আসো, আমাকে সময় দাও, তাহলে তোমার খরচ আমি চালাবো, বোকা ছেলে। তোমার কি লাগবে, লেখাপড়ার খরচ, পোশাক আশাক সবই দেবো তোমাকে। তুমি শুধু আমাকে এইভাবে, আমি যখনই তোমাকে ফোন করব, এসে টুক করে জানালা দিয়ে এভাবে আসবে, একটু সময় দেবে, টুকুস করে চলে যাবে, পারবে না? তখন রয় বলছে হ্যাঁ ভাবে, অবশ্যই পারো, পারবো না মানে? আরে এরকম সুযোগ তো কখনো আমার আর জীবনে আসেনি, আর এই আর চাওয়ার প্রথম। যাই হোক, রবিন এত সুন্দর করে, ওর ওইটা যে এত মোটা বড়, মানে কি যে বলবো, ওর মনটাই অনেক বড়। হ্যাঁ, ও দারুণ ভাবে আমার প্রাণটা জুড়িয়ে দিল, ওর আচরণে আমি দারুণ মুগ্ধ। অনেক সময় ধরে যাই হোক এ করলো, করাটোর পরে ও ওখান থেকে বলতেছি এখন যাব কিভাবে। তখন আমি বললাম যে রবিন, আজকে তুমি যেভাবে আসছো ঠিক প্রতিনিয়ত এইভাবেই আসবে আমার কাছে, এইভাবেই জানলা দিয়ে টুকুস করে বের হয়ে পিছন দিয়ে কলার বাগানের আল দিয়ে তুমি জমির পাড়ে দিয়ে সোজা ওই দিক দিয়ে উল্টো পথে বাড়িতে চলে দাও। তো রবিন ওইভাবেই গেল, বাসায় যে আমাকে ফোন দিল যে ভাবি হ্যাঁ, আমি বাসায় চলে আসছি, এখন থেকে তোমার যখনই লাগবে তুমি শুধু একটা ফোন দেবে আমাকে। আমি লেখাপড়া করে অনেক রাত জেগে আমি যে জাগ্রতই থাকি। তো যাই হোক, তুমি হচ্ছে যখন ফোন করবে আমি ঠিক ওই ওই রাস্তা দিয়ে ঠিক তোমার কাছে পৌঁছে যাব। তারপর থেকে বন্ধুরা, রবিন আমাকে ওইভাবে প্রতিনিয়ত যখনই দরকার হতো, ও আমাকে ফোন দিলে সোজ আমার কথায় এসে আমার কাছে এই সমস্ত দিত। এত খুশি লাগতো আমার। হঠাৎ আমার মানে আমার বমি বমি ভাব হচ্ছিল, হঠাৎ আমি বললাম কি ব্যাপার, কিছু একটা হলো নাকি আমার? পরে ডাক্তার দিয়ে দেখালাম, দেখলাম যে না কিছু না, কিন্তু রবিনের ওইটা ওর ভাইয়ের চেয়ে অনেক মানে বড়, বিশাল। তো যাই হোক, আমি মানে ও একটা দিন থেকে গেলে আমি আসলে ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রায় দিনই তোমাকে ডাকবো, কিন্তু ও যেদিন থেকে যায় বন্ধুরা, কারণ মানে তার ওই
3-4 দিন আমার ওই সুস্থ হতেই লাগে, মানে আমও থাকার পরে আমি দারুণ অসুস্থ হয়ে যাই, আর পারে না। বুঝি এত সুন্দর করে থাকে তো, একদম যুবক ছেলে, জীবনে কোনো মেয়ের সংস্পর্শে যায়নি তো, মানে এই জন্য ওর এত সুন্দর করে ইয়ে করতে পারে, ও সময় দিতে পারে। যাই হোক, ওর আচরণে আমি দারুণ মুগ্ধ। তো বন্ধুরা, রবিন এইভাবে আমাকে দিনের পর দিন চালিয়ে নিতে লাগলো। ওর ভাই যতদিন বিদেশ থেকে না আসলো অতদিন। তারপরেও আমি রবিনকে বলছিলাম যে, রবিন, তুমি টেনশন করে না ভাই, তোমার ভাই আসলেও এই ফাঁকে ফাঁকে তোমার সঙ্গে আমার চলবে। আর শোনো, তোমার ভাই যদি ছুটিতে আসো, আর কতদিন, নইলে 2 মাস 3 মাস 4 মাস ছুটিতে আসবে, তারপরে তো তোমার ভাই আবার বিদেশ পাড়ি দিবে। আর আমার এমন তো না যে সন্তানাদি আছে আমাদের মধ্যে কোনো ডিস্টার্ব হবে। তখন তখন রবিন বলে যে, না ভাবি, এটা তো ঠিক আছে। তখন আমি বললাম যে, শোনো, তুমি কোনো টেনশন করো না, আর লেখাপড়া ঠিকঠাক মতো চালিয়ে যাও, তোমার লেখাপড়ার খরচ আমিই দেবো। আর আরেকটা কথা রবিন, আমার মতো মেয়ে তোমার জীবনে থাকলে তোমার বিয়েই বা করতে হবে কেন? ততদিন তুমি নিশ্চিন্তে তুমি অনেক দূর আগায় যাও, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, বড় ধরনের চাকরি বাকরি করো। তারপরে এতটা দিন আমি তোমাকে চালিয়ে নেব, পরে যখন তোমার সময় হবে তখন তুমি পরে মেয়ে ঘরে নিয়ে আসবে। তো বন্ধুরা, তারপরে রবিন তাই করলো আমার কথা শুনে। আমিও দারুণ খুশি হলাম। রবিনও দিনের পর দিন এভাবে আমাকে ইয়ে করে চলো, ও মহা খুশিতে থাকলো। আর ও এত সুন্দর করে ইয়ে করে না, মানে আমার স্টিলের খাট, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, চুপচাপ আসে চুপচাপ যায়, দারুণ ভাবে আমাদের জীবনটা কাটতেছিল। কিন্তু এরই মাঝে এইভাবে চলতে চলতে অনেক দিন পরে একদিন আমার বড় ভাসুরের ছেলে রবিনকে দেখে ফেলে। রবিনকে জিজ্ঞেস করে, কিরে রবিন, তুই ইদানিং এই পথ দিয়ে দেখে চলাফেরা করিস, ঘটনাটা কি বলতো, কোথায় যাস তুই? তখন রবিন বলে, না রে, আমার আসলে একটা কলেজের একটা মেয়ের সঙ্গে আমি কথা বলি তো, তো এই জন্য কোথাও আড়াল জায়গা পাইনি, ওই যে কলার বাগানটা দেখছিস না, ওখানে যাই একটু দাঁড়িয়ে নিরিবিলি কথা বলে আসি। তো যাই হোক, রবিন এই কথা বলে মানে আমার ওই ভাসুরের ছেলের কাছে পাশ কাটিয়ে চলে আসছে। তো সেদিন আমার মানে মনে হলো যে ওরা হয়তো উকি মেরে থাকতেও পারে রবিনকে ধরার জন্য। রবিনকে বললাম, রবিন, কিছুদিন তুমি আসার দরকার নেই, গ্যাপ দাও, তারপরে যখন এই সমস্ত থেকে ওরা ভুলে যাবে তখন তুমি এসো। তখন রবিন বলতেছে, হ্যাঁ মেবি, প্রয়োজনে সেফটি থাকার জন্য তাই করব। এভাবে আর আসা যাবে না, কারণ তোমার ভাসুরের ছেলে যেহেতু আমাকে দেখেই ফেলছে, হয়তো ও টার্গেটে থাকতে পারে। তারপরে যাই হোক, 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে গ্যাপ দিলাম, দেওয়ার পরে আবার রবিন ওইভাবেই নিশি রাত্রে যখন আমি ফোন করতাম সবাই, আমি খোঁজ দিতাম যে আমার শ্বশুর বাড়ির লোকজন ঘুমায় পড়ছে, তখন রবিনকে ফোন দিলে রবিন সঙ্গে সঙ্গে ওই উল্টো পথ দিয়ে সোজা ওই জানালা থেকে আমার ঘরে উঠে আসতো। তখন আমি রবিনকে বলতাম যে, কি আমার টিপ, আমার টিপসটা তোমার কেমন কাজে লাগেছে? তখন রবিন বলে যে, ভাবি, তোমার মাথায় যে এত বুদ্ধি, এটা তারিফ করতে হয়। যাই হোক বন্ধুরা, প্রবীণের সঙ্গে এইভাবে দিনের পর দিন আমার খুবই মানে অনেক প্রবলেম ফেস করে চলতে হয়েছিল নিজের সুখের জন্য। রবিনও খুশি, আমিও খুশি। তো এই গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবদের শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে, নিজের সন্তানকে স্কুলে পাঠাবে, এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ আকর্ষণীয় গল্প শোনাইতে চলেছি। যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। তো বন্ধুরা, চলো শুরু করা দেখ আজকের সেই আকর্ষণীয় গল্পটি। তো বন্ধুরা, আমার নাম নাজমা। আমি কলেজে পড়াশোনা করতাম। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা মা আমাকে অনেক আদর করে, খুবই যত্ন করে কলেজে পড়াশোনা করাচ্ছিল। তারপরে আমাকে ভালো একটা পাত্র দেখে আমার বাবা মা বিয়ে শাদীর বন্দোবস্ত করলো। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন, তারা অনেক ধনী পরিবার। সেখানে নাকি মানে কাজের মেয়েরা সবকিছু করে দেয়, বাড়ির বউরে কোনো কিছু হাত দিয়ে করতেই হয় না। এটা শুনে আমি তো খুবই খুশি হলাম যে, বাবা, আমার কেমন কপাল, যে ঘরে আবার বিয়ে হতে চলেছে সেখানে নাকি ওখানে যায় আমার কোনো কিছু হাত দিয়ে খেতেও হবে না, আমার গালে তুলে খাইয়ে দেবে। গাড়ির দরজা নাকি খোলার জন্য আর একটা মেয়ে থাকবে, আর একটা ম্যান দাঁড়ায় থাকবে। কতটা সুখের কপাল! এইটা ভেবে আমি তো বিয়েতে রাজি হয়ে গেলাম। তারপরে কিছুদিন পরে আমার বিয়ে শাদী হয়ে গেল। আমার স্বামী
চট্টগ্রাম থাকে, সে ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করে। কিন্তু আমার স্বামীর মানে চেহারা স্রোত যে খুব একটা সুন্দর তা না, কিন্তু ওই যে চাকরি, মানে এটা বলে কথা, কিন্তু ছেলেটা হ্যান্ডসাম ছিল। তো যাই হোক, আমিও পছন্দ করে তাকে বিয়ে শাদী করলাম। কিন্তু আমি দেখতে বন্ধুরা খুবই মানে ফর্সা, সুন্দরী, চুল অনেক লম্বা, তারপরে মানে স্বাস্থ্য মাস্ট হুষ্টপুষ্ট মোটা সোটা, মানে এক্সেলেন্ট বলিউড নায়িকাদের মতো আমার, মানে অনেকেই বলতো তাই আর কি। তো আমাকে পেয়ে তো আমার স্বামী দারুণ খুশি। তো আমার শ্বশুরকে আমি আমার বিয়ে হয়ে যাওয়ার পরে, ওই বাড়িতে যাওয়ার পরে আমার স্বামী আমার শ্বশুরকে বলছিল, যাবো নতুন বউ, ওকে না হয়, আমি তো এখানে বাসা ভাড়া থাকি চিটাগং, এখানে আমার চাকরি করতে হয়, তো ওকে না হয় নিয়ে আসি। কিন্তু আমার শ্বশুর বললো যে না না, ও এখানে আজ কেবল নতুন আসলো, একটা বছর থাক না, যখন একটু পুরনো হবে তখন নয় ওকে নিয়ে বাসায় নিয়ে যাবি। তখন আমি বললাম যে হ্যাঁ, কথা তো আব্বু ঠিকই বলছে। তারপর আমার স্বামী যাই হোক এটাই মেনে নিছে। সে তো ওখান থেকে ওই যে প্রতি 1 মাস 2 মাস পরে পরে আমার স্বামী বাড়িতে আসে। কিন্তু একটা বছর চলে যায়, স্বামী তো আমার সাথে এসে অনেক সময় সময় দিচ্ছে, অনেক থাকতেছে, অনেক কিছু করতেছে। মানে তার কাছে কিন্তু আমি কোনো কিছু অসুখ না, আমি যেরকম উঁচু লম্বা সেও দারুণ উঁচু লম্বা। সে আমাকে যথেষ্ট সুখী করে, যথেষ্ট রাইতে সুখ দেয়, আদর করে। রাত আসলে যে আমাদের কি আনন্দ শুরু হয়, মানে খাপে খাপ মিলে যা হয় আর কি, দুজনের মধ্যে দারুণ উৎফুল্ল আনন্দর সাগর বয়ে যায়। তো এভাবে চলতে চলতে একটা বছর হয়ে গেল, আমাদের সন্তান আদি হয় না। কি করা যায় চিন্তা ভাবনায় পড়ে গেলাম। আমিও শিক্ষিত, আমার হাজবেন্ডও শিক্ষিত। তো ওকে আমি বললাম, আচ্ছা আমরা দুইজনে না হয় চলো স্বাস্থ্য কেন্দ্রে যাই, পরীক্ষা নিরীক্ষা করে দেখি। তখন আমার স্বামী বললো তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তুমি যখন এত করে বলছো। তবে আমার স্বামী আমাকে বলছিল যে তুমি একটু ধৈর্য ধারণ করো, দেখবা মানে আল্লাহ পাক একসময় চাইলে দেবে। কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারতেছি না বন্ধুরা। আমার সন্তানাদি হচ্ছে না বিয়ের পরও, বিয়ের বয়স 1 বছর হয়ে গেল। আমার শাশুড়ি এদিকে কত রকম কথা শোনায়, পাড়া প্রতিবেশী কত রকম কথা শোনায়, আমার ননদ কত রকম কথা শোনায়। এই যে কথাগুলা শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। আর কত এই সমস্ত মানে আমার বাচ্চা হয় না, অথচ পাড়ার মানুষের ঘুম নাই। আমার এই সমস্ত কথা আর ভাল লাগতে লাগলো না। এই জন্য স্বামীকে নিয়ে আমি একটা ডিসিশন নিলাম যে পরীক্ষা করে দেখি যে আসলে আমাদের কি প্রবলেমটা, হরমোন প্রবলেম, আর স্বামীর কোনো সমস্যা না, আমারই কোনো সমস্যা। তো যাই হোক, স্বামী ছুটিতে আসলো, স্বামীকে নিয়ে সোজা স্বাস্থ্য কেন্দ্রে গেলাম। যাওয়ার পরে দুইজনে পরীক্ষা নিরীক্ষা হলাম ডাক্তারের কাছ থেকে। ওর পরে যাই হোক, দোষটা আসলে আমার স্বামীর ধরা পড়লো। স্বামী তখন বলতেছে যে হ্যাঁ, এই যদি আজকে মূর্খ সমাজ হতো, দেখতা মানে তোমার জায়গায়, মানে মানে আমার জায়গায় তোমাকে এসে দোষী করতো, কিন্তু আমি তো আমারই যেহেতু দোষ, এটা তো আমি মেনেই নিলাম, তোমাকে কোনোদিন এর জন্য কোনো কথা শুনতে হবে না আমার কাছে, আমি তোমাকে এর জন্য কোনো দায়ী করবো না, তোমার জায়গায় তুমি ঠিক আছো। তারপরে স্বামী যে এটা বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম বন্ধুরা। যাই হোক, অন্তত যে আর 5টা মানুষ আমাকে যত খোটা দিক, যত রকম কথা শোনাক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু স্বামী তো আর কোনোদিন আমাকে বাইজা অপায়া এই সমস্ত কথা বলবে না, তার হাত থেকে তো রক্ষা পাইলাম। আল্লাহর অশেষ রহমত, আমার খুবই মানে ভালো লাগলো না, স্বামী যত বুঝতে পারছে বিষয়টা। তারপরে স্বাস্থ্যকেন্দ্র থেকে বাড়িতে এসে আমাদের আবারও একটা বছর অতিবাহিত হয়ে গেল। কিন্তু শ্বশুর শাশুড়ি যেন সবাই উঠে বেড়ে লাগলো যে আমাদের একটা সন্তান, তোমার বাবার তুমি একটাই মেয়ে, আমাদের ঘরে যদি আলো জ্বালাইতে না পারো, কোনো প্রদীপ জ্বালাইতে না পারো, একটা সন্তান আদি যদি দিতে না পারো, কেমন তা আমার শাশুড়ি তো মাঝে মধ্যে বলেই ওঠে যে আরে বোমা, তোমারে তো খালি সুন্দরী দেখেই নিয়ে আসলাম, তোমার মধ্যে তো কোনো কিছু নাই, কি তোমার কি হয়েছে কি, বাচ্চা কাচ্চা আমাদের উপহার দেবা না, আমাদের নাতি নুৎকার মুখ দেখাবা না, আজ 2টা বছর হতে চলেছে। আমি তো কোনো কথাই বলি না, মানে তার ছেলেদের দোষ সেটাও বলতে চাচ্ছি না। তো পরের মাসে মানে ছুটিতে আমার স্বামী বাড়িতে আসলো। তখন ওকে আমি বললাম যে আচ্ছা এক কাজ করে নয়, তোমার বাবা মা এই সবার এত যন্ত্রণা আর তোমার ভালো লাগে না, তারা যে এই যে দিনের পর দিন আমাকে এই সমস্ত কথা বলে যাচ্ছে,
তা আমার তো কোনো কিছুর অভাব নেই, আমার বাবা মার টাকা পয়সার অভাব নাই, আমি নিজেও যৌবনবতী যে একটা মেয়ে, আমার কোনো কিছুর অভাব নাই। বিয়ে হিসাবে, সুন্দরী হিসাবে আমার একটা মেয়ের যা থাকা দরকার তা তো আমার আছে, কিন্তু অক্ষম হচ্ছে তোমার মধ্যে। তো সেটা তো তুমি, তোমার বাবা মা তো এটা বুঝতেছে না। আমি তো আমার স্বামীর ইজ্জত চুপি চাপি ঢেকে রাখছি, কাউকে কিছু বলতেছি না, আর তোমার বাবা মাকেও বলছি না যে তোমার ছেলেরই দোষ। কিন্তু তারা, আমি রান্না বান্না করতে গেলে, আমি যখনই রান্নাঘরে যাই, মানে একটু কাজকর্ম করার চেষ্টা করি, অথচ বিয়ের আগে তো শুনেছিলাম নাকি যে আমার গাড়ির দরজা খোলার জন্য লোক দাঁড়িয়ে থাকবে, অথচ এসে তো দেখতেছি যে এখানে রান্না করি আমার খাতে হচ্ছে, আমাকে সন্তানাদি দেওয়ার জন্য কথা শুনতে হচ্ছে, কত রকম কিছু। আগে যা শুনছিলাম সবই ভুয়া। যাই হোক, তখন আমার স্বামী বলতেছে যে তুমি কি ডিসিশন নিচ্ছ, বাবা মা তোমাকে এত প্রেশার দিচ্ছে, সন্তানাদি হচ্ছে না, উপরালা না চাইলে আমরা কি করব বলো তো। তখন আমি বললাম যে শোনো, আমার বাড়ির পাশে একটা গরিব মানুষ আছে, তার যা 4-5টা সন্তান হয়েছে, কিন্তু ওরা আসলে মূর্খ সমাজ, ওরা জানে না যে এই সমস্ত এত সন্তান কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে ইয়ে করতে হয় তা না। মানে বছর যেতে না যেতে একটা করে সন্তান হয় ওদের, মানে ওদের কোনো পরিবার পরিকল্পনা বা এই সমস্ত কোনো কিছু কোনো ইয়া নাই। যাই হোক, তারপর স্বামী বললো তাহলে ওদের দেখতে শুনতে কেমন, আমার মনে যে মাশাআল্লাহ গরিবের ঘরে সব আলু ফুটেছে, এক একটা সন্তান দেখতে দারুণ সুন্দরী, খুব সুন্দর। তখন আমার স্বামী বললো তাহলে ওদের সাথে কথা বলে একটা সন্তান নয় নিয়ে আসো। তখন যাই হোক, আমি আমার বাবার বাড়িতে গেলাম, আমার মায়ের বাড়ির পাশেই ওদের বাড়ি। তো কথাটা বললাম, ওরা বলতেছে যে হ্যাঁ বা আপনি যদি আমাদের একটা সন্তান পুষতে নেন, দত্তক নেন, তাহলে তো ভালোই হয়। আমাদের আসলে ওর মানে ওই বাড়ির মহিলাটা বলতেছে যে এত কিছু করে বুঝায়, সে কোনো কিছু মানে না, বছর নাই আসতে না আসতে একটা করে সন্তান হয়ে যায়, আর ভালো লাগে না। তো যাই হোক, 4 মাসের একটা বাবু, যাই হোক মায়ের দুধ সে ছাড়ছিল না, খাইতো। তো বাচ্চাটার আর অভ্যাস হলো ফিটারে দুধ খাওয়া, তা আমি আবার হচ্ছে এই বাচ্চাটারে যাই বলে কয়ে নিয়ে আসলাম, ওর হাতে 5,000 টাকাও দিয়ে আসলাম। নিয়ে এসে আমি আমার মতো করে লালন পালন করতে থাকলাম। আমার শ্বশুর শাশুড়ি তারা বুঝলো যে আসলে এতে এদের হবে না, কিন্তু কই আমার প্রশ্ন সন্তান সেটাকেই তারা সুন্দরভাবে মানে লালন পালন নিজ হাতে করতে থাকলো। এইভাবে করতে করতে কিন্তু কথার ঘর আর আমার শেষ হলো না। আমার শ্বশুর শাশুড়ি বলে যে প্রশ্ন ছেলের আর কত কি, মানে তারা এইভাবেই বলতো, তা আমার আর যন্ত্রণা শেষ ছিল না। তা আমার ছেলেটার লেখাপড়া করতে 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 এক পর্যায়ে যখন কলেজে পড়াশোনা করতে থাকলো, আমার ছেলে তখন ইন্টারে পড়ে, এই প্রশ্ন ছেলেটা, তখন আমার হাজবেন্ড ওখান থেকে বাড়িতে আসার পথে, মানে বাড়িতে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে সেও দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তাদের সংসার থেকে, মানে আমরা একটু আলাদা ছিলাম, মানে এই সমস্ত কথা শোনাতো তো ভালো লাগতো না। আমার স্বামী আমাদের নিয়ে একটু আলাদা হয়েছিল, আমাদের বাড়ির সংসার থেকে আলাদা করেছিল, আমার শ্বশুর শাশুড়ি আলাদা থাকতো। তারপরে আমার ছেলে আর আমি হয়ে গেলাম, আমার স্বামী চলে গেল জীবন থেকে, ছেলে তো পড়াশোনা করতে থাকলো। তো হঠাৎ করে আমার ছেলের নাম ছিল বাবুল, হঠাৎ করে সে বাবুল বড় হয়ে বাবুল আমারে বলতেছে, প্রশ্ন ছেলেটা, যে আম্মু, আব্বু তো দুনিয়া ছেড়ে চলেই গেল, তোমার মতো এইরকম টসটসে একটা যৌবনবতী মেয়ে তুমি এইভাবে পড়ে আছে কেন, তুমি একটা বিয়ে শাদী করে ফেলো। তখন আমি বললাম যে বাবুল, বিয়ে শাদী করব, তুমি এত বড় হয়ে গেছো আর আমি এই সংসার ধরে আছি। তখন আমার ছেলে বলে যে শোনো, আমরা শিক্ষিত সমাজে যেটা অতদূর জানি বা জ্ঞান অর্জন করেছি, যে সময়কে কাজে লাগাতে হবে। মা তুমি তোমার সময়কে কাজে লাগাও। আর শোনো, বাবা যেহেতু চলেই গেছে, সে তো নিঃসন্তান ছিল, আমাকে তোমরা নিয়ে যে পুষিছো এটা কিন্তু আমি জেনে গেছি। তখন আমি চিন্তা করলাম, বউ বাবা এ কি কয় বাবুল। আমি তখন বলছি তোমার এটা কে বলছে, কয়ে আমার আশপাশের মানুষ এগুলো আমার এখন বলা ধরছে, আগে তো এগুলো বলতো না। আমি চিন্তা করলাম যে বাবুলকে যখন সব বলেই দিয়েছে, তাহলে তো বাবুল আমার প্রতি এইরকম ভালোবাসা, এই যে একটা মায়ের ছেলের সম্পর্ক, এটা তো নষ্ট হয়ে যাবে। তারপরে কিছুদিন যাইতে না যাইতেই বাবুল কলেজ থেকে ফিরলো, ফিরে আমাকে হঠাৎ করে তখন ভর দুপুরবেলা ডেকে বলতেছে, মা শোনো, বাবা তো নেই, 2টা বছর হয়ে গেল বাবার
চলে যাওয়া। এখন আমার তো চাকরি বাকরির কথাবার্তা চলতেছে, কিন্তু স্যার আমার যেখানে কথাবার্তা পাকাপোক্ত হচ্ছে তারা বলতেছে যে একটু সময় চাইছে, মানে 6 মাস সময় চাইছে, এর মধ্যে নাকি হয়ে যাবে। তে আমি তো একরকম সেটেলমেন্ট হব, তো আমি সেটেলমেন্ট হলে তো আমার বিয়ে শাদী করার দরকার। কিন্তু আমি নিজ হাতে নিজ দায়িত্বে তোমাকে একা এবারে ফেলে আমি বিয়ে শাদী করব, আমি মানে তোমার বউ মানে আসবো তো তোমার তোমার এইভাবে তুমি এখন এই কাঁচা যৌবন জীবন কি হয়েছে, সন্তানাদি হয়নি, তোমার জীবন যৌবন ওইরকম অটুট রয়েছে, তোমার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করি। তখন মা বলতেছে, আমি বলতেছি যে না না, আমি কখনো বিয়ে শাদী করবো না রে। তোর বাবা চলে গেছে তার ভেবে আমি যে একদম এখন তাকে আমি বলতেই পারি না, তুই যেটা হয় সেটা কর। তো যাই হোক, বাবু শুয়ে শুয়ে চিন্তা করলো যে মায়ের তো এই অবস্থা, কি করে দেয়, মানে বাবুর পরে হঠাৎ করে সেদিনকে রাত্রে হঠাৎ করে আমারে ডাইকে বলতেছে যে মা দরজা খোলো তো। আমি বললাম কি হয়েছে বাবা? তো বলতেছে যে শোনো, বাবা তো নেই, আর আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোদিন বিয়ে শাদী করবো না। তখন আমি বললাম কেন হঠাৎ এই কথা? তো বলতেছে যে হ্যাঁ, যেহেতু তুমি আমার আপন মা নও, তুমি আমার পুষ্ণ মা আর আমি তোমার পুষ্ণ সন্তান। এখন ঘটনা হচ্ছে তোমার সাথে আমার অনেক কিছু করা যেতেই পারে, তোমাকে দেখে না আমার খুব ভালো লাগা ধরছে, আমি তো আগে বুঝতাম না, এখন আমি বুঝি। তোমারও বিয়ে শাদী করতে হবে না, তুমি আর আমি তো আলাদা বাড়ি, বাবাই আলাদা বাড়ি করে রেখে গেছি, আলাদা বাড়িতেই তো থাকি, এখানে তো কেউ বুঝবে না। আজকের থেকে তুমি আমার রুমে থাকবে, ওই রুমে থাকবে না, আর আমি বিয়ে শাদী করবো না, তোমার সাথে আমি ঘর সংসার করতে চাই, তুমি কি রাজি আছো? তখন আমি বললাম হ্যাঁ রে বাবুল, এসব কি বলিস রে তুই, তোর মাথায় খারাপ করবে, কি বলিস কি তুই এসব, তোর কি নষ্ট হয়ে গেল, বুদ্ধি শুদ্ধি সব হারা গেল? তখন বাবুল বলতেছে না মা, বুদ্ধি হারাবে কেন, এটাই বাস্তব। কারণ বাবার সংসারে থেকে তুমি তো একদম মনেই হয়নি যে তোমার আজ পর্যন্ত বিয়ে হয়েছে, আর তোমার মতো মেয়েকে ফেলে আমি অন্য জায়গায় থেকে পরের মেয়ে টেনে নিয়ে আসবো, এটা ইম্পসিবল, আমি এটা মেনে নিতে পারতেছি না, আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমি বলো রাজি কিনা। তখন আমি বাবুলকে বললাম যে বাবুল আমাকে একটু ভাবনার সুযোগ দে। তার মানে বন্ধুরা, বাবুল আমার পুষ্ট ছেলে হলো, ও অনেক উঁচু লম্বা হ্যান্ডসাম একটা ছেলে, কলেজে লেখাপড়া করে, দেখতে দারুণ, আমার স্বামীর মতোই উঁচু লম্বা। কিন্তু বাবুলকে আমি বললাম যে বাবুল আমাকে একটা সময় দে বাপ, কালকে যা হয় করবো। তখন বাবুল আমাকে ধমক দিয়ে বলে কি, আবারও আমাকে বাপ বলো, তুমি আর আমাকে আজকের পর থেকে ছেলের সম্মাননা ছেলের বিয়ে দেবে না, আমি আর তোমাকে মা বলে ডাকবো না, তোমার নাম ধরে ডাকবো আমি, তোমাকে আমি বইয়ের স্বীকৃতি দিতে চাই, তুমি আমাকে সেই স্বীকৃতিটাই দেবে, পারবে না? তখন আমি বললাম দে এই বাবা, একটা দিন সময় দিস নি কে, আগে ব্যস্ত হয়ে গেলে কেন, আগে তো রুমে রাখিস কেন। যাই হোক বন্ধুরা, রাতটুকু পার হলো, তারপরে কালকের দিনটা আসলো। বাবুল কলেজ থেকে এসে আমারে বলতেছে যে কোথায় তুমি, সোনা পাখি কোথায়, মানে ওর কথা শুনছিলাম বদলে গেল রাতের এই কথার উপর ভরসা করে। আমি বলছি কেন, আমি এই তো এখানে, কি হয়েছে? তো বলতেছে যে কি হয়েছে মানে, তুই টাকা পয়সা দাও, আমি একটু বাজারঘাট করে আসি, তোমার নাকি কেনাকাটা লাগবে কিছু, রান্না বাড়ারও কিছু তরি তরকারি লাগবে। যাক, বাবুল দিয়ে টাকা দিলাম, 500 টাকা দিলাম, বাবুল হাট বাজার করে নিয়ে আসলো, কাঁচা তরকারি ছিল না সেগুলা নিয়ে আসলো, নিয়ে আসার পরে এসে গেটে আসে আমার নাম ধরে ডাকে, নাজমা আছো তুমি, ওই শোনা, এ না ব্যাগটা নাও, মনে হচ্ছে আমার বাপ এসেছে, এমন করে ডাকা শুরু করলো। তা আমি বেশ বসেছিলাম, দরজা খুলে যাই হাতের থেকে ব্যাগটা নিয়ে বলতেছি বাবা আজ আবার নাম ধরে ডাকা শুরু করলে, ভালোই তো শুরু করছো। তো বাবা ব্যাগ হাতের থেকে নামায় আমার কাজ করে জড়িয়ে টেনে আমার ঠোঁটের মধ্যে ঠোঁট দিয়ে চপচপ করে, মানে অনেক সময় ধরে সে চুপ করে থাকলো, একটা কথাও নেই, খাইতে লাগলো এইভাবে, টসবেশ ছাড়েই না। তারপরে কানের করে মুখ নিয়ে ফিসফিসে বলতেছে "হিস, ভালোই তো লাগে, কতদিন এইরকম সুযোগ নিয়েছি কিন্তু কখনো পাইনি। মা শোনো, তোমার একটু এইভাবে আমাকে আদর করার একটু সুযোগ দিয়ে তো, আমার ভালো লাগে না। তখন আমি বাবুলকে বললাম যে স্যার তো ওইদিকে যা স্যার, কি শুরু করেছে সেসব, তোর মনের মধ্যে এত রোমান্টিকতা কেন রে? তখন বাবুল বলতেছে যে এরকমই, তুমি কি সুন্দরী কম নাকি, তোমার চেহারা তোমার ঠোঁট দুটো আমার খুব ভালো লাগে, দূর থেকে শুধু দেখতে ইচ্ছে করে তোমার এই মায়াবাই মুখখানা, মা তুমি এরকম করো কেন? আজকে কিন্তু
আর দুইজনে দুই রুমে না, এই এক রুমে ঘুমাবো। তখন আমি মুসকে এসে দিয়ে বললাম যে আরে বাবুল, বাবা চলে গেছে, তোর বাবা দুনিয়াতে চলে গেছে, আর তোর মগের মুলুক শুয়ে গেছে না, কেউ যেন দেখিস বুঝতে না ফেলে। মানে আমার এই সম্মতিটুকু যেন বাবুল পেয়ে কত যে খুশি হয়ে উঠলো বন্ধুরা, তোমাদের কি বলবো। যাই হোক, বাবুল তো মানে ওই রাত্রে মানে বাইরে থেকে একটু ঘুরে গেড়া এসে এই জীবনের প্রথম বাবুল আর আমি একই রুমে শুইতে যাচ্ছি। তো বিছনা টিছনা পারছি, বাবুল তো এসে শুচ্ছি আর কত গুনগুন করে গান গাইছে, ওর জন্য ঈদ লেগে গেছে, কি যে আনন্দ। আমার মতো এইরকম যৌবনবতী একটা সুন্দর মেয়ের পাশে শুবে আজকে প্রথম। তারপরে ও তো শুয়ে আমাকে ভীষণ ভাবে মানে জড়িয়ে ধরে অনেক আদর করলো, মানে অনেক সুন্দর সে ব্যবহার করলো। মানে ওই রাতে সে 3 বার 4 বার থাকলো, আরে চিৎ কেওয়া টুপুর মানে কিভাবে যে ইয়ে করলো, মানে এত সুন্দর ভাবে সে এ সমস্ত থাকলো, মানে আদর আপ্যায়ন করলো। মানে সেদিনকে আমি বুঝলাম যে আমার স্বামী তো কোনোদিন এইভাবে, ওর মা বাপ কোনোদিন এইভাবে থাকেনি বা ইয়া করেনি, এই জন্যই তো কোনোদিন কোনো কিছু হইলো না। ওরা দিন আমার শ্বশুর শাশুড়ির কাছে খালি কথাই শুনতে হলো জীবন ভরে। আর এই যে বাবুর এইরকম হলে তো কালকেই হবে আমার। হ্যাঁ, তাই তো বলি, আমি তো আর কোনোদিন দুই পুরুষের ইয়ে পাইনি, সাক্ষাৎ পাইনি, তা আমি কি করে বলবো বন্ধুরা এই সমস্যাটা। তারপরে বাবুলকে এরকম পাওয়ার পরে দেখো ওই রাত্রে 3 বার এভাবে হলো, মানে খুবই খুশি হলাম। আর ওর ওইটা না এত বড় সিল্ক মোটা, মানে আমার ফরানটা ভরে যায় ওর কথাবার্তায়, ওর এত সুন্দর আচরণে। মানে সারাটা রাত দিন দুজন আমরা তাকিয়ে কেটে দিলাম গল্প করতে করতে। আর যখন মন চায় উঠে একটু চা করে দিই, ও আর আমি খুশিতে চা খাই। আমি যেন ক্রমে পিছনের জীবনের গল্প ভুলে যাইতে থাকলাম, ও যেন আমাকে একটা নতুন মুখ দেখাইতে লাগলো। তারপরে পরের দিন আবার এরকম রাত আসলো, খুশিতে অথুলো, বাবুল যেন মানে খুশিতে ভরপুর, মানে ওর মনটা টইটুম্বর, মানে মনের মধ্যে সবসময় রাঙা মুখে ও বাড়িতে ঢোকে আর সে গান গাইতে গাইতে আমাদের জড়িয়ে ধরে আদর করে, আমাদের কাছে বুকে টেনে নিয়ে এগালে এগালে চুমা খায়, ঠোঁটের মুখ দিয়ে ঠোঁট চুষে কত সুন্দর করে সে 10 মিনিট ছাড়েই না মুখের মধ্যে নিয়ে কিভাবে যে মারে আদর করে সেইভাবে আদর করতে লাগলো। আমারে কোলে আলগায় নেয়, বিচারের উপরে ঠাস করলে আমার এইরকম ই করে দিতে ছুড়ে মারে, আমার কত সুন্দর একটা রোমান্টিক ভালোবাসার জীবন মনে হচ্ছে মা ছেলের মধ্যে, এরকম মনে হতে থাকলো। কিন্তু রাত যখন আসে তখন ও যে কি শুরু করে, মানে আমার তো চিন্তা হলো যে আল্লাহ এভাবে থাকতে থাকতে যদি কোনো কিছু হয়ে যায় আমার, কারণ আমার তো সমস্যা ছিল না বিগত জীবনে, আমার সমস্যা ছিল না, সমস্যা ছিল আমার স্বামীর। তো ওর তো কোনো সমস্যা নেই, যদি কিছু হয়ে যায় তাহলে তো এখনো আমি আমার শ্বশুরের বিটাতে আছি, তাহলে তারা কি ভাববে যে এরা এই ছেলে নিয়ে এসে পুষলো আর এর কাছ থেকে এই সমস্ত কি একটা অন্যরকম ব্যাপার হবে না। তো বাবুলের যাই হোক, আমি বললাম যে বাবারে নিষেধ করলাম ওকে যে একটু সাবধানে দেখে শুনে এভাবে থাক, চলাফেরা কর, তারপরে যখন সময় হবে তখন যা হয় হবে। তো বলে দে ঠিক আছে, তুমি চিন্তা করো না তো। তারপরে এভাবে চলতে চলতে 6 মাস এইভাবে আমাদের জীবন চলতে থাকলো, মানে কুফনে। বাবুল এত সুন্দর করে আমাকে কি করলো, আমি যেন আমার সবকিছু ইয়ে হয়ে গেল, বড় হয়ে গেল, আমার শরীর স্বাস্থ্য বেড়ে গেল, মোটা হয়ে গেলাম, মানে চেহারা সুন্দর লাবণ্যময় হয়ে গেল, মানে সুখের নাগাল পেলাম, মানে এইভাবে কোনোদিন সুখী হতে পারিনি। ও যেভাবে আমাকে ইয়ে করে দেয় মানে খুবই আমার ভালো লাগে। তারপরে ও যেন মানে খুবই মনের মধ্যে ওর আনন্দ। 6 মাস পরও চাকরি হয়ে গেল, চাকরি হওয়ার পরে আমাকে বলতেছে যে শোনো, তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকে নিয়ে আমি সংসার করতে পারতেছি না। তো আমি ঠিক করলাম যে এখান থেকে দূরে যায়, মানে যেখানে তোমার বাবার বাড়ির মানুষও তোমাকে খোঁজ পাবে না, আর এখানে থাকারই দরকার নেই। তাও 6 মাস পরেও চাকরি হয়ে গেল, কেবলই আমরা বাসা নেব নেব এর মধ্যে আমার শ্বশুরটা মারা যায়। আর শ্বশুর চলে যাওয়ার পরে এই যে ওরা আমার মাঝখানে যে কেউ এসে বাধা দেবে বা কথা সৃষ্টি করবে এই সমস্ত কোনো ইয়েই নেই। তো কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমার শাশুড়িকে আমি বললাম যে দেখো, তোমার ছেলে তো নাই, আমি কিন্তু চাইলে এখন অন্য ছেলের সাথে বিয়ে শাদী করে চলে যেতে পারি, কিন্তু আমি তো তা যাইতেছি না। আমি যে একটা সন্তান দত্তক নিয়েছিলাম,
আমি ওর সাথে জীবনটা কাটাইতে চাই, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। তখন আমার শাশুড়ি বলল, এটা মানুষ সমাজ কি বলবে, তবুও তুমি যদি চাও ঠিক আছে, এটা রক্তের বন্ধন না, করতে পারো, কিন্তু এটা প্রকাশ করো না। তোমরা মা ছেলে বাড়িতে থাকবে, এটা তো একটু বুঝবে না। তখন আমি বললাম যে আমাদের যদি সন্তানাদি হয়? তখন বললো যে হবে হবে, এটা কেউ মেটার করে না, তোমরা তোমাদের মতো চালিয়ে যাও। শাশুড়ি যখন অনুমতি দিল, তখন বাবুলকে বললাম যে রে, তাহলে তো আর এক কাজ করো, আমাদের আর বাসায় যেতে হবে না, কোথাও যেতে হবে না, আমরা বাড়িতে এই সমস্ত ঠিকঠাক মতো চলতে পারবো। তো বাবুল বললো ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নেই, যেহেতু আমাদের আর বাড়ি ভাড়া লাগবে না, আর বাবা যেহেতু এই বিল্ডিং বাইরে করে রেখে গেছিল, তো এখানেই তো হলে তো ভালো হয়। কিন্তু সমস্যা ছিল তোমার শ্বশুর শাশুড়ির বাড়ি, অর্থাৎ আমার দাদা দাদি, তো দাদাদেরও তো চলে গেছে, এক মুরব্বী দাদি, সে আর কি বাঁধাবে এই বয়সে। যাই হোক, বাবুলের এই কথা শুনে আমি তো হাসতেছি, যে বলে কি, মানে ও যেন কতটা খুশি হয়েছে, এটা মানে বলার অপেক্ষা নেই। বন্ধুরা বুঝতেই তো পারছো, আমার মতো সুন্দরী একটা যৌবন ভর্তি মেয়েকে কাছে পাওয়ার পরে একটা ছেলের কেয়া দিয়ে থাকে, তারপরে আবার আমি ওকে লালন পালন করলাম নিজ হাতে, আর সে এসে শেষ জীবনে আমাকে কি প্রতিদান দিচ্ছে তোমরাই দেখো। মানে আজ জীবনে আর কোনো মেয়ে পেলো না, ওর কলেজ লাইফের কোনো মেয়ে পেলো না, ওরা আমাকেই বিয়ে করতে হবে, আমাকেই ওর লাগবে, কেমন একটা অবস্থান। আর আমিও যে ও যেন নাচুর বান্ধব, ওর হাত থেকে আর আমিও ইয়ে হতে পারলাম না, ওকে ছাড়তে পারলাম না। তারপরে আমি যে ওকে না করব, কিন্তু না না করতে না করতে মানে ও এমন একটা ইয়ে পেয়ে গেল, মানে ওর কথা আমি ফেলতেই পারলাম না। দিনের পর দিন যাই হোক এইভাবে চলতে চলতে গোপনে কাজে ডেকে নিয়ে এসে ওরা আমার বিয়ের বন্ধু ব্যবস্থা করলাম বন্ধুরা। তারপরে বিয়ে শাদী করে ও আর আমি যেদিন ওর আর আমার বাসর রাত, মানে কি বলবো তোমাদের, সেদিন ও 4 বার এক রাতে বন্ধুরা, মানে সকাল অব্দি, হ্যাঁ, সেটা কি সুন্দর আচরণ করলো এক রাতে, মানে সকাল অব্দি। মানে আমার তো মানে খুবই ভালো লাগলো ওর কথাবার্তা, ওর চাল চলন আচরণ, একদম আমার স্বামীর চেয়েও ভালো লাগলো। এইভাবে চলতে চলতে আমাদের 1 বছরের পার হয়ে যখন গেল, আমাদের ঘরে একটা কন্যা সন্তান হলো। কি সুন্দরী যে হয়েছে ওর মতোই। তারপরে ও তো দেখে খুবই খুশি। তারপরে কিছুদিন যেতে না যেতে আমার শাশুড়িও চলে গেল, স্বামীর সঙ্গে আমার শাশুড়িও চলে গেল। তো চিন্তা করলাম আত্মার এখন কেউ নেই, তো স্বাধীনভাবে আমি আর বাবুল ওই সংসারে দারুণভাবে সংসার করতে লাগলাম বন্ধুরা। মানে আমাদের আর জীবনে কেউ বাধা দেওয়ার মতো কোনো মানুষই থাকলো না। আমার মেয়েটা বড় হতে লাগলো, আর বাবুল তো আমাকে ইয়ে করে করে অনেক, মানে আমি তো অনেক মোটা তাজা হয়ে গেছি বন্ধুরা, আরো আগের চেয়ে বুড়িওয়ালা হয়ে গেছি। বাবুলও তো এরকম, বাবুল যেন রাত আসলে পাগলের মতো হয়ে যায় আমাকে পাইলে। মানে সে কি যে বলবো বন্ধুরা তোমাদের, আমার জন্য যে কত কিছু নতুন নতুন কিনে এনে দেয়, কত কিছু যে করতে লাগলো, মানে আমি তোমাদের বলতে পারবো না। মানে আজ এটা আনে কাল ওটা আনে, মানে ওর জীবনে সবচেয়ে বড় খুশির কারণ হচ্ছে আমি। কারণ কি, ও যে গরিব ঘরে, ওর যে আসল বাবা মা, ও যে ঘরে জন্ম নিয়েছিল, ও ঘরে তো একটা ফকিন্নির মেয়ে বিয়ে করতে পারতো, কিন্তু আমার মতো এরকম ধনের দুলালি এত সুন্দরী রমণী মেয়েকেও কোথায় পাইতো। কিন্তু আমি যখন ওরে নিজ হাতে লালন পালন করলাম, নিয়ে এসে পোষলাম, তখন তো বন্ধুরা ওর তো আর বুঝতেই তো পারছো যে কপালটা খুলে গেল। মানে আমার মতো মেয়েকে ও পাইলো, আমি নিজ হাতে পোষনা সন্তান, তার হাতে আবার আমার সংসার করতে হচ্ছে। তো বন্ধুরা, তার পরের বছরে আবার আমার একটা ছেলে সন্তান হলো। তখন ওরা আর আমার বাবুলের সাথে আমার জীবনটা দারুণ ভাবে চলতে থাকলো। উপর আল্লাহ যদি চায় কখন কার কোন হালে সংসার জীবন গঠন হয়, এটা তো আর কেউ জানে না বন্ধুরা। যাই হোক, আমাদের জীবনটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে স্বামীর বিটাতে থেকে চলতে থাকলো। আমিও স্বামীর ভাগ দেওয়ার জন্য স্বামীর বিটাতে পড়ে থাকলাম। দিনকাল খুব সুন্দরভাবে চলতে থাকলো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি একটা লাইক দাও, শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, আর তুমি তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।